ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা সবাই। তো আমাকে যদি শুনতে পান তাহলে একটা রিয়াক্ট দিয়ে দিতে পারেন। ওই যে এখানে দেখেন অনেকগুলো রিয়াক্টের অপশন আছে, তো যার যেটা মন চায় রিয়াক্টটা দিতে পারেন। বিকজ এটা ওয়ান কাইন্ড অফ আপনাদের অ্যাচিভমেন্ট। আপনারা কষ্ট করে বলা যায় একটা ট্রেনে উঠতে পেরেছেন। সো হিউজ কংগ্রাচুলেশন এভরিওয়ান যারা এখানে জয়েন দিয়েছেন। আহ, মোটেও একটা ইজি জার্নি ছিল না, কিন্তু আপনারা সব কিছু অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে আমাদের গেম চেঞ্জারের টাস্ক এভরিথিং ইন টাইমে কমপ্লিট করে সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে এখানে আসতে পেরেছেন। তো আমি রিকোয়েস্ট করব, যেহেতু এটা একটা অনলাইন সেশন, তো আমরা যদি ফুল কনসেন্ট্রেট নিজেদেরকে দিতে চাই তাহলে একটু ক্যামেরাটা অন করে নিতে পারি। তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে আপনারা ট্রেনে চড়েছেন নাকি ট্রেন থেকে নেমে পড়েছেন। তো ওকে, এখন অনেকে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, তো পারতপক্ষে ট্রাই করবেন যে এই সময়টা আমাদের দেওয়া থাকবে এই সময়ে কিন্তু জয়েন দিয়ে ফেলার। তো আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আছেন শঙ্কর মাহমুদ ভাইয়া, সিইও প্রোগ্রামিং হিরো, আহমেদ তারেক হাসান ভাইয়া, ম্যানেজার জব প্লেসমেন্ট ইন প্রোগ্রামিং হিরো, এবং শাকিল ভাইয়া, সিনিয়র জব প্লেসমেন্ট এক্সিকিউটিভ প্রোগ্রামিং হিরো। তো ভাইয়াদের কাছ থেকে অনেক বিষয়ে জানবো, যেহেতু আপনাদের একটা সেলিব্রেশনের ওয়ে এটা। আপনারা এই আর্লি জব প্লেসমেন্টটা অ্যাচিভ করতে পেরেছেন এবং খুব ভালোভাবে অ্যাচিভ করেছেন। বিকজ আপনাদের অনেক রকম ইস্যু ছিল, জাস্ট লাইক যদি বলি ইলেকট্রিসিটি একটা মেজর ইস্যু ছিল। তারপর অনেক জিনিস ভেরি ফার্স্ট টাইম আপনারা করেছেন, বাট সামহাউ আপনারা ওই টপ টায়ারের স্টুডেন্ট, দ্যাটস ওয়াই কিন্তু আপনারা এই জায়গাটায় খুব ভালোভাবে আসতে পেরেছেন। সো ওকে, সো আমি ফার্দার ডিলে না করে আমাদের গেস্টদের কাছে চলে যাচ্ছি। তো প্রথমে ঝঙ্কার ভাইয়াকে আমি ফ্লোরটা দিব, বাট ভাইয়ার কাছ থেকে আমি কিছু জিনিস আপনাদের কোশ্চেন সচরাচর জিজ্ঞেস করা ট্রাই করবো। যে আমরা তো ইজিপি কমপ্লিট করে ফেলেছি, নাকি আমাদের আহ, যে আর্লি জব প্লেসমেন্ট রেডি, বা কোম্পানি তো বিভিন্ন রকম ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে, আদৌ কি আমরা কোম্পানিতে গিয়ে এইগুলো ফুলফিল করতে পারবো? তারপর আহ, অনেকে আবার থিঙ্ক করে যে আর্লি জব প্লেসমেন্ট অ্যাচিভ করে ফেলেছি, মনে হয় আমি সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, এখন আর কি আমাকে সেই হার্ডওয়ার্কটা করা লাগবে, নাকি আমার হার্ডওয়ার্কটা শেষ হয়ে গেছে জব পাওয়ার জন্য? আর একটা হচ্ছে, আরেকটা যদি বলি যে এআই এর এই সময়ে, এআই এই পিরিয়ডে আমরা নিজেকে কিভাবে আপ টু ডেট রাখতে পারি, এবং ভাইয়া যদি আমাদের সাথে আরো ডিফারেন্ট কিছু ইনসাইট শেয়ার করে। তো ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ তালহা ভাই, এন্ড সবাইকে ঈদ মোবারক। আশা করি সবার ঈদ খুব ভালো কাটছে। মোটামুটি আশা করছো, এবং গরুর লেন্স ধরে একজন স্লাইড করতেছিল, এখানে কি তোমাদের মধ্যে কেউ ছিল কিনা আর কি? বা লেন্স ধরার, মানে লেন্স ধরার একটা দায়িত্ব ছোটবেলায় আমার বেশি ছিল আর কি। কিন্তু লেন্স ধরাটা খুবই রিস্কি জিনিস, পা ধরাটা আমার কাছে মনে হয় সেফার জিনিস। কারণ পা ধরলে, পা যদি ছেড়ে যায় আমি লাফ দিয়ে সরে যেতে পারি, কিন্তু যে মাঝখান দিয়ে ঘুরে লেন্সটা ধরে, পা যে ছেড়ে দিছে তারপরে পায়ের বাড়িটা এসে কিন্তু লেন্স যে ধরে তার কাছে যায় আর কি। সো আমি একটু শক্তপোক্ত একটু কম ছিলাম বলে লেন্স ধরার কাজটা সামহাও অনেক বছর আমাকে পালন করা লাগছে আর কি। সো আশা করি কেউ বাড়িটা খাও নাই, খাইলে এতদিনে হয়তো রিকভার করে ফেলছে আর কি। এবং আশা করি তোমাদের সবার ভালো একটা ঈদ কাটছে। এবং ঈদের আগেই তোমরা একটা জিনিস, একটা মাইলস্টোন, জীবনটা একটা চলমান প্রক্রিয়া, এর মধ্যে মাইলস্টোন অ্যাচিভ করাটা ইম্পর্টেন্ট। ইট গিভস ইউ কনফিডেন্ট, বাট আর্লি সাকসেস ইজ এ ডেঞ্জারাস থিং। এটা তোমরা অনেক কিছুতে দেখবা
ইভেন ধরো ফুটবল খেলারও কিছু ক্লিপ ট্রিপ আছে, মনে হয় গোল দিয়ে দিছি খুশিতে করতে, আসলে গোলটা হয় নাই, বা মনে হয় আমি জিতে গেছি ক্রিকেট খেলা এখানে সেখানে দেখবে, তারপর দেখা গেছে না সে আসলে ইয়া হয়ে গেছে, কি যেন স্ট্যাম্পিং হয়ে আউট হয়ে গেছে, এরকম একটা বিষয়। সো আর্লি সাকসেস সেলিব্রেশন কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। সাকসেস ওভার কনফিডেন্স খারাপ, ল্যাক অফ কনফিডেন্সও খারাপ। তোমাকে চিন্তা করতে হবে যে দিস ইজ জাস্ট এ স্টেপ। আমাদের জীবনটা শুরু হচ্ছে, মানে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ চলতেছে, এটা জাস্ট একটা মাইলস্টোন, এটা করছি এন্ড উই উইল কিপ গ্রাইন্ডিং আর কি। ওইভাবে চিন্তা করার কোনো দরকার নাই যে দিস ইজ আমার জীবনের মানে শেষ সাকসেস, ডেফিনেটলি না, ইনশাল্লাহ না। তোমরা মাত্র শুরু করতে যাচ্ছ, এবং আমি অনেক ভালো স্টুডেন্ট, ভালো পারি, এই ওভার কনফিডেন্সের দরকার নাই। এখনো তোমার কথা বাদ দেওয়া, ধরো আমি 10-12 বছর ধরে কাজ করতেছি, এখনো আমাকে যদি একদম টেকনোলজি ফিল্ডের ভিতরেও 50টা জিনিস জিজ্ঞেস করে, আমি হয়তো 2-4টা জিনিস পারবো, আরো আশেপাশের ওটা অন্যান্য জিনিস পারবো না। ধরো এরকম অনেক অনেক এরিয়া আছে, কেউ আমাকে হয়তো রোবোটিক্স এর কিছু একটা জিজ্ঞেস করে বসলো, লাইকলি আমি পারবো না, কিভাবে অ্যাকচুয়েটর কাজ করবে, কোন অ্যাঙ্গেলে ধরতে হবে, হয়তো ঘাটাঘাটি করে 1-2 দিন কষ্ট কষ্ট করে বের করতে পারবো, ওটুক কনফিডেন্স আছে, কিন্তু জিজ্ঞেস করলে আমি কিন্তু পারবো না। আবার এরকম আরো অনেক কাজ আছে যেগুলোতে আমি হয়তো করে উঠতে পারবো না, হয়তো 2-4টা অ্যাপ্লিকেশন এটা সেটা বানাইতে পারবো, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে যদি অন্য কিছু একটার দিকে বসাই দেয় আর কি, সেটা হয়তো পারবো না। ধরো ক্রিপ্টোর ভিতরে কিছু একটা বসাই দিল, আমি কিন্তু হয়তো ওই জায়গাটায় গিয়ে করতে পারবো না, যে তুমি এই সলিডিটি ফ্রেমওয়ার্ক দিয়ে এটা বানাও ওটা বানাও, আমার 2-4 দিন 1 সপ্তাহ সময় লাগবে, একটু ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে, তারপরে আমি তোমাদের মতো করে স্টার্ট করব, একটু সময় লাগবে, তারপরে 1-2 সপ্তাহ 1 মাস পরে গেলে আমি একজন রিজনেবল ভাবে কাজ করতে পারবো। তো তোমাদেরও কিন্তু এই জিনিসটা হবে। দুনিয়ার কোনো মানুষই এখানে ধরো এই 6 মাস বা 7 মাস তোমরা করতেছো, বা 5-6 মাস তুমি করতেছো, 4 বছর কম্পিউটার সায়েন্সে পড়ার পরও একটা মানুষ যখন হচ্ছে রিজনেবল ভাবে পড়ে যায়, আর ফাঁকিবাজি যারা করতেছে তাদের হিসাব আলাদা, যারা সিরিয়াসলি পড়ে যায় তাদেরকেও যদি কোম্পানিতে বসাই দাও, 95% উপরে ছেলে পেলে আসলে ওইখানে কন্ট্রিবিউট করতে পারবে না। সো তাহলে তুমি এতদিন আসলে কি শিখলা? নাম্বার 1 জিনিস হচ্ছে কিভাবে শিখতে হয়, এইটা তুমি শিখছ। নাম্বার 2, কিভাবে কনসিস্টেন্ট থাকতে হয়, কারণ দুনিয়ার সবাই লাইফে ভালো করতে চায়, আমিও করতে চাই, তুমিও করতে চাও, কিন্তু সেই বিষয়টাতে কনসিস্টেন্ট মেজরিটি মানুষ থাকতে পারে না, বিশেষ করে এত 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 ডিস্ট্রাকশন, মানে আশেপাশে আমাদের ধরো কালচারাল অ্যাক্টিভিটিস, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস, রিলিজিয়াস ইনভলভমেন্ট থাকে, ওয়ার্ল্ড কাপ আসতেছে, হেন তেন আছে, এত কিছু চিন্তা করলে দেখবে যে তোমার দিয়ে করানোর কাজ যে দুনিয়াতে অভাব নাই, তোমার নিজের আসল কাজটা বাদ দিয়ে, আসল কাজটা কি, তোমার কিছু একটা কইরা খাইতে হবে। আমরা অনেক কনসার্নের কথা বলতে পারি যে টেক লে অফ হচ্ছে, এআই চলে আসতেছে, হেন হচ্ছে তেন হচ্ছে, এগুলো নিয়ে তুমি কান্নাকাটি করতে পারো, কিন্তু করলাম আমি আর তুমি বসে কান্নাকাটি করলাম, এতে কি তোমার সমাধানটা হবে? তোমার যে ধরো 6 মাস পরে কেউ কি এসে বললো যে আমি তুমি একসাথে কান্নাকাটি করছি, পরের মাসে আমি তোমার 20,000 টাকা করে দিলাম, 20,000 টাকা করে দিলাম, এটা কি আমি দিব? দুনিয়ার কেউ দিবে না। সো কনসার্ন আছে, কনসার্ন ভ্যালিড, কিন্তু সেই ভ্যালিড কনসার্ন নিয়ে তুমি যদি বসে থাকো, তাহলে 6 মাস, 1 বছর, 2 বছর পরে তোমার তোমার অবস্থাটা কি চেঞ্জ হবে? যত চেঞ্জ হবে, কিন্তু নেগেটিভ দিকে চেঞ্জ হবে, আরো খারাপের দিকে যাবে। সো যখন একটু চ্যালেঞ্জিং টাইম আসবে, তখন যারা এরকম হুজুগে বাঙালি আছে, যারা একটু সিরিয়াস না, তারা বসে যায়, আর যারা আসল খিলাড়ি তারা কিন্তু তাদের এফোর্ট বাড়াই দেয়। এবং এই যে পসিবল এই সময়ের মধ্যে, সেটা প্রমাণটাই হচ্ছে, ধরো এই আমরা মনে হয় 20 তারিখ না কত তারিখ আমাদের প্রোগ্রামিং হিরো কমিউনিটি গ্রুপে দেখবা যে 150 ছেলে পেলে জব বা ইন্টার্ন পাইছে, দেশে পাইছে, দেশের বাইরে পাইছে, 2-4 জন, আমি রবিতে একজন পাইছে, রবি তোমরা চিনো, পাঠাও একজন পাইছে, তারপরে হচ্ছে এরকম, মানে সবগুলো আমার মনে নাই, ইউএসএ তে এরকম, ইউএস এর কোম্পানি বাংলাদেশ থেকে কাজ করে এরকম 7-8 জন না 10 জন, কতজন সংখ্যাটা এদিক ওদিক হইতে পারে, তারা পাইছে, নেপালে মেবি পাইছে, এরকম বিশ্বের প্রায় বিভিন্ন দেশে হচ্ছে 35 জন না কতজন, আমি সংখ্যাটা ভুলে গেছি, 35 বা 40-45 জনের মধ্যে দেশের বাইরের কোম্পানিতে পাইছে, দেশি কোম্পানি গুলাতে পাইছে, বিভিন্ন ধরনের কোম্পানিতে পাইছে, আবার সায়েন্সের ছেলে পেলে পাইছে, সিএসসি এর ছেলে পেলে পাইছে, আবার 2-4 জন দেখবা নন সিএসসি ব্যাকগ্রাউন্ডেরও পাইছে। অর্থাৎ পসিবল। এমন না যে ধরো আজ থেকে 3 বছর আগে যারা চাইছে তারা সবাই চাকরি পেয়ে গেছে, সেটা কিন্তু তখনও হয় নাই।
এমন না যে ধর আজ থেকে তোমাদের মামা, চাচা, খালু, বড় ভাই, এলাকার প্রতিবেশী বেকার ছিল না তখন? ছিল। সামনেও কিছু থাকবে না? অবশ্যই থাকবে। কারা থাকবে? যেটার মধ্যে ডিফারেন্স হচ্ছে জাস্ট ২টা বা ৩টা জিনিসে। নাম্বার 1 জিনিস হচ্ছে তুমি কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট ভাবে এফোর্ট দিয়ে যাচ্ছ কিনা। নাম্বার 2, তুমি এই যে এফোর্টটা দিচ্ছ, এফোর্টটা যদি সেম জায়গায় সেম জিনিসে বারবার বারবার দেখো, প্রত্যেকদিন তুমি এইচটিএমএল নিয়ে এফোর্ট দাও, তাহলে কিন্তু লাভ হবে না। তোমাকে একটু স্ট্র্যাটেজিক ভাবে এফোর্টটা দিতে হবে। ধরো তোমাকে যদি হচ্ছে যে যতটুকু পর্যন্ত আমাদের কোর্সে কন্টিনিউ করছো, এই 5টা মাস তুমি যদি নিজে নিজে শিখতা, হয়তো সিমিলার জিনিস অনেক ছেলেবেলা দেখে সিমিলার টাইপের ভিডিও দেখে একটা দুটো প্রজেক্ট করে না। আর তুমি এই প্ল্যাটফর্মে এসে কি করছো? তুমি পরিশ্রম অবশ্যই করছো, পরিশ্রম করা ছাড়া কিছু করতে পারো নাই, কিন্তু একটু স্ট্র্যাটেজিক ভাবে আচ্ছা এইচটিএমএল হয়তো সব শিখি নাই, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যতটুকু অতটুকু শিখলাম। সিএসএস সব শিখি নাই, কিন্তু মডারেট অ্যামাউন্ট শিখছি, লাগলে আরো শিখতে পারবো। জাভাস্ক্রিপ্ট হয়তো সব শিখি নাই, কিন্তু যতটুকু হইলে আমি অ্যাটলিস্ট সামনে আগাইতে পারি এতটুকু আমি শেখার চেষ্টা করছি। রিঅ্যাক্ট হয়তো আমি সব শিখি নাই, নেক্সট জেএস হয়তো সব শিখি নাই, হয়তো নেক্সট জেএস এর সবকিছু আমি নিজেও পারি না, রিঅ্যাক্টের যেটা জিনিস আছে আমি নিজেও পারি না, কিন্তু সব না জানলে অ্যাটলিস্ট আমি কিছু জানি এবং সেটা দিয়ে আমি কিছু স্টার্ট করতে পারি এবং লাগলে বাকিটা ফিগার আউট করতে পারি। কিভাবে ফিগার আউট করতে পারি? মেবি হয়তো চ্যাটজিপিটি কাছে চলে যেতে পারি, মেবি ইউটিউবে চলে যেতে পারি, মেবি অন্য জাতের ভিডিও নিয়ে আসতে পারি। একটা ভিডিওতে কাজ না হলে আরো 2টা ভিডিও দেখতে পারি, আমি বসে 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 অ্যাসাইনমেন্ট করতে পারি। ঠিক আছে, তোমরা সবাই কিন্তু অ্যাসাইনমেন্টটা আরামসে হাওয়া খেয়ে খেয়ে করে ফেলো নাই। 2-4টা সমস্যা হয়েছে, অ্যাসাইনমেন্ট 9 যেটা করছো স্ট্রাগল হয়েছে, কিন্তু তোমার একটা টার্গেট ছিল না এটা করতে হবে, তাহলে আমি ইজেবিতে যাব। সেজন্য তুমি কিন্তু 2-4টা এরর খেয়ে বসেছিলা, হেন তেন করছিলা, কিন্তু আলটিমেটলি ফিনিশ করছো। এই যে মোমেন্টাম এন্ড মাইন্ডসেট, এইটা যদি তুমি নেক্সট গড়ে 3 থেকে 6 মাস ধরে রাখতে পারো, ইচ এন্ড এভরি ওয়ান ইনশাল্লাহ পসিবল কিছু না কিছু একটা পাওয়া। তো কারো হয়তো 1 মাসে হবে, সবার ডেফিনেটলি 1 মাসে হবে না, কারো সেকেন্ড মাসে, কারো থার্ড মাসে, কারো ফোর্থ মাসে, কারো 5 মাস, কারো 6 মাস, 2-4 জন্য তারও বেশি সময় লাগতেও পারে। এটা কিসে ডিফাইন্ড হবে? সেটা হচ্ছে লাকে। কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি তোমার এবিলিটি থাকা তো অবশ্যই দরকার আছে, এবিলিটি ছাড়া হবে না। আর এবিলিটি থাকার পরেও 10-20% ইজ ইওর লাক। অনেক ছেলেপেলে আমি লাইফে প্রচুর দেখছি, এখানেও তোমরা দেখবা হয়তো তোমার চাইতে কমই পারে, তোমার কাছ থেকে হেল্প নিয়েই হয়তো অনেক কিছু শিখছে, জানছে, তার আগে হয়ে গেছে, তোমার একটু পরে হয়েছে। এমন না যে ধরো একজনের আগে হয়ে গেলেই তুমি শেষ হয়ে গেছো, বিষয়টা এরকম না। তো কিছু ছেলে পেলে আছে, আনফরচুনেটলি আমরা দেখি এদের এবিলিটি আছে, এরা এদের আন্ডার এস্টিমেট করে, একটু সমস্যা হয়ে গেলে ছেড়ে দেয়, একটু ডিলে হলে সমস্যা হয়ে যায়, হয়তো 2-4টা জায়গায় ইন্টারভিউ কল পাচ্ছে না, এক সপ্তাহ 2 সপ্তাহ সবাই পাবে না, আবার 2-4 জন এমনি পেয়ে যাবে। লাখ একটা ফ্যাক্টর কাজ করে শর্ট টার্মের মধ্যে। হয়তো আমি অ্যাপ্লাই করছি, তুমি অ্যাপ্লাই করছো, আমি অ্যাপ্লাই করছি, কোম্পানি যখন রেজুমে দেখতেছে, ওরা রেজুমে দেখতে দেখতে আমাদের 5 জনকে ইন্টারভিউতে ডাকবো, প্রথম 10 জনের মধ্যে আমি 5 জনকে পেয়ে গেছি, আমি ডাক দিলাম। তুমি হয়তো অ্যাপ্লাই করছো 11 নম্বর পজিশনে, আনফরচুনেটলি তোমার রেজুমেটা দেখে না, এটা হইতেই পারে, এরকম আরো অনেক কিছু হইতে পারে। হয়তো তুমি ওই কোম্পানির নক করছো না, এটা করার চেষ্টা করছে, ওরা গত সপ্তাহে একজনকে হায়ার করে ফেলছে, মেবি তুমি একটু বেটার কোয়ালিফাইড একটা পারসন হইতেই পারো। জাস্ট লাক। এই লাকটা কিভাবে আস্তে আস্তে ব্যালেন্স হয়ে যায় যখন তুমি চেষ্টা চালাইতে যাও, যখন তোমার ধৈর্য, তোমার এফোর্টটা থাকে এবং তোমার রিজিকে যেটা আছে সেটা পর্যন্ত তুমি যাওয়ার জন্য নিজেকে গ্রাইন্ড করতে থাকো, তাহলে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ইচ এন্ড এভরি ওয়ানের পক্ষেই কিছু না কিছু একটা পাওয়া পসিবল। যদি তোমার পক্ষে পসিবল নাই হইতো, তাহলে কিন্তু তুমি মাইলস্টোন 1-এ আটকে যাইতা, তুমি জাভাস্ক্রিপ্টে আটকে যাইতা, তুমি রিঅ্যাক্টে আটকে যাইতা, তুমি নেক্সট জেএস আসার পরে আটকে যাইতা। তো যেহেতু তুমি আটকাও নাই, এফোর্ট দিছো, কষ্ট করছো, তার মানে এখানে একটু ডিফারেন্ট টাইপের জিনিস আসবে। এবং ম্যাক্সিমাম সময় হচ্ছে তুমি বুদ্ধি কম পাকাবা, চেষ্টাটা একটু বেশি করবা। আমাদের সবার কিন্তু বুদ্ধির অভাব নাই আর কি। এখন বেশি বুদ্ধি থাকাটা খারাপ জিনিস, যে আচ্ছা এটা কতটুকু কাজে লাগবে, এটা কাজে লাগবে কিনা, এটা লং টার্মে ডিমান্ড কি, 5 বছর পরে কি হবে, 10 বছর পরে কি হবে, এইটা দিয়ে আমার সবকিছু হবে কিনা, আমি টিকবো কিনা, এত কিছু চিন্তা করার দরকার নাই। এগুলো চিন্তা করার জন্য যথেষ্ট সময় পাবা। এখন তোমার একটাই কাজ, বা বড় জোর 2টা কাজ। একটা কাজ হচ্ছে তোমার এখানে যা যা করতে দেওয়া হবে সেগুলো নিজের অনেস্টি, নিজের এফোর্ট দিয়ে করো, লাভ ডিরেক্টলি ইনডাইরেক্টলি আসবে। তারপরে তোমাকে একটা সময় পরে আমাদের টিম মেম্বারদের কাছে দেওয়া হবে, সে আটকে গেলে বা তুমি একটু যদি মানে ল্যাকিং ফিল করতেছো, যে এইটা মনে হয় কেন হচ্ছে না বা ওটা কেন হচ্ছে না, মানে একদম হওয়ার দরকার নাই, কিন্তু জিজ্ঞেস করবা যে ভাই আমি এরকম এরকম অ্যাপ্লাই করতেছি, ইন্টারভিউ কল পাচ্ছি না, বা আমি 5টা ইন্টারভিউ পাইছি কিন্তু একটাও হইল না। কনক্লুশন ড্র করবা না যে
আমার হচ্ছে না, মনে হয় আমার দ্বারা হবে না, বা এটা হবে না। তোমার দ্বারা হবে কি হবে না এই সিদ্ধান্ত তুমি নিবে না, এই সিদ্ধান্ত নিবে যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে তারা, এবং তোমার কপাল, যেটা সব তোমার কপাল এক্স্যাক্টলি কি আছে তুমি জানো না। তুমি হয়তো চিন্তা করতে পারো কালকে দুপুরে তুমি এইটা খাবা, হয়তো কপালে এটা নাই, অন্য কিছু আছে, অন্য কিছু খাইতে পারো, ইউ নেভার নো আর কি। হয়তো তোমাকে হয়তো একটা প্রিমিয়াম আমের বাক্স পাঠাই দিবে আর কি, হইতেই পারে আর কি। কে পাঠাবে সেটা জানি না, কেউ পাঠাই দিতে পারে। সো এক্স্যাক্টলি তুমি গ্যারান্টিড জানো না যে তোমার রিজিকে কি আছে। তোমার কাজ হচ্ছে চেষ্টা করা এবং থিঙ্কিংটাকে অ্যাপ্লাই করবা, কিন্তু নেগেটিভ অর্থে না। তোমার পক্ষে নেগেটিভ হওয়াটা পসিবল, কিন্তু নেগেটিভ হয়ে কোনো লাভ নাই। তোমার সিচুয়েশনকে কেউ চেঞ্জ করে দেবে না। তোমার পক্ষে অ্যাকশনেবল আইটেমে কনভার্ট করবা, যে এটা মনে হয় কাজ হচ্ছে না, আমি ছেড়ে দিই। এতে তোমার কি লাভ হবে? কোনো লাভ হবে না। এটা মনে হয় কাজ হচ্ছে না, আমি কি করতে পারি? জিজ্ঞেস করার জন্য তোমার কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, আমরা আছি, অন্যান্য সিনিয়র মানুষ আছে। সিনিয়র মানুষের মধ্যে হচ্ছে রাইট পার্সনের সাথে আলোচনা করবা। কিছু মানুষ থাকে বাই নেচার নেগেটিভ, ওদের কাছ থেকে দূরে থাকবে, কারণ নেগেটিভ মানুষ হচ্ছে তোমাকে সলিউশন দিবে না, সে শুধু তোমাকে আটকাই দিবে। ও এই সমস্যা হয়ে গেছে, তো তুমি বসে থাকো। ওই ট্যাক আমার সিনিয়র এক ভাই, আমার কলিগ দুজন ফায়ার হয়ে গেছে, তো তুমি বসে থাকো। বসে বসে তুমি কি করবা? ডিমে তা দিবা, ডিম তো নাই, বাচ্চা ফুটবে কোত্থেকে? ফুটবে না তো, তো লাভ আছে? সো নেগেটিভ যে বলবে তার কাছ থেকে শোনার চেষ্টা করবো, ভাই তাহলে করণীয়টা কি। সেই করণীয়টা তো যদি তোমার কাছে রিজনেবল মনে হয়, ইয়েস ডেফিনেটলি তুমি শুনবা। কিন্তু যে তোমাকে বলে দিচ্ছে যেটা নেগেটিভ, এটা করা যাবে না, তার কথা শুনবা না। যেটা নেগেটিভ কিন্তু তুমি এইটা করো, এবং সেটা যদি তোমার কাছে রিজনেবল মনে হয়, গো ফর ইট। বিকজ তোমরা ইয়াং ইন নেচার, তোমাদের লাইফটা মাত্র শুরু হচ্ছে, এবং তোমাদের ইনশাল্লাহ লাইফে হয়তো আরো 30-40 বছর তোমাদের কেরিয়ার চলবে, ভালোভাবে তোমরা করবা। সো আজকের সময়টা, এই 1 মাস 2 মাস 3 মাসের সময়টা দিয়ে তোমার লাইফটা ডিফাইন্ড হবে না। তোমরা সবাই কোভিড দেখছো, ওই সময় আমরা সবাই মনে করছিলাম যে এটাই মনে হয় জীবন, আমরা মনে হয় বাসার মধ্যেই বন্দী হয়ে থাকবো, আমরা মনে হয় আজ জীবনে কোনোদিন মাস্ক ছাড়া আমরা চলতেই পারবো না। মানে অ্যাটলিস্ট আমি চিন্তা করছিলাম, তোমরা অনেকে হয়তো কেউ চিন্তা করছিল যখন তোমরা হয়তো আরো 3-4 বছর আগে এরকম ছিলাম। কিন্তু কি হয়েছে? আমরা ভুলেই গেছি। ধরো এই হয়তো এই এই বছরে তুমি প্রথম হয়তো কোভিড শুনছো আর কি, বা এরকম একটা জিনিস করছো। সো তোমার অত সব কিছু, তোমার লাইফের 20 বছর 30 বছর 50 বছর নিয়ে এখন ডিসিশন নেওয়ার দরকার নাই। তোমার হচ্ছে কিছু একটা স্টার্ট করো, প্রসেসটা তুমি এক্সপেরিয়েন্স করো, দেখো কিভাবে ইন্টারভিউ দেয়, দেখো কিভাবে অ্যাপ্লাই করে, দেখো কিভাবে একটা জব পায়, একটা কোম্পানিতে মানুষজন কিভাবে কাজ করে, তাদের সাথে ইন্টারাকশন কিভাবে করে, দেখো সেটাকে আর একটু কন্টিনিউ করতে পারো কিনা। যদি তোমরা অনেক স্টুডেন্ট আছে, স্টুডেন্ট থাকা অবস্থায় তোমার যদি একটা ইন্টার্ন বা একটা জব হয়ে যায়, ইটস এ ব্লেসিং। তুমি পাশ করার আগে একটা দুটা ইন্টার্ন করে ফেলা তোমাকে যে কনফিডেন্স দিবে। এবং কিছু কিছু ছেলেপেলে দেখা গেছে তাদের পড়াশোনার পাশাপাশি কন্টিনিউ করতে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে ওর যে ফ্রেন্ড বা ক্লাসমেট যে হয়তো পাশ করার পরে চিন্তা করবে লাইফে কি করতেছে, আর সেক্ষেত্রে তোমার কিন্তু কিছু কামাই রোজগার হচ্ছে, প্লাস হচ্ছে তুমি একটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স পাচ্ছ। তোমার রেজুমে আর তার রেজুমের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যাচ্ছে। কারণ কি? তুমি কষ্ট করে হয়তো তুমি 1 বছর কাজ করছো, 2 বছর কাজ করছো, আর সে হচ্ছে ফ্রেশ, রেজুমেতে লেখার মতো তেমন কিছু নাই। সো ইউ গাইজ অন দ্য রাইট প্লেস, অন দ্য রাইট ট্র্যাক। এটাকে ঠিক মতো করে নার্চার করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। আর এর পাশাপাশি ওইভাবে চিন্তা করার দরকার নেই যে আচ্ছা আমি এটা করবো, ওইটা কিভাবে করব, ক্লাস আছে, পরীক্ষা আছে, এভাবে চিন্তা করার দরকার নেই। এভাবে চিন্তা করলে তুমি কখনোই ডিসিশন নিতে পারবা না। তুমি জাস্ট সুন্দর করে চিন্তা করবা, ওকে আমার আজকে সারাদিনে কি কাজ, আমার যদি পরীক্ষা থাকে একটু পরীক্ষার জন্য পড়বো, পরীক্ষা দিয়ে এসে ইমিডিয়েটলি আমি হয়তো এই জব প্লেসমেন্টের এই কাজটা করবো, ওই জিনিসের কাজটা করব। আবার একইভাবে হচ্ছে আমার হয়তো অ্যাসাইনমেন্ট আছে, ওই 10 নম্বর অ্যাসাইনমেন্টটা আমাকে দিতে হবে, ওই মডিউলটা আছে, মডিউলটা আমি দেখে ফেলবো। তো একটু আগে পরে করে টোটাল ব্যালেন্স করাটা কিন্তু একটা আর্ট। এই জিনিসটা তোমার জীবনের প্রথম তোমরা কিন্তু ফেস করতেছো, এবং এখন তোমার কাছে মনে হচ্ছে এটা একটু অনেকগুলো জিনিস হয়ে গেছে। না ভাই, এখনো কিছু হয়ই নাই। যখন বিয়ে করবা 2-4টা ওয়াও ওয়াও থাকবে, অফিস থাকবে, বউ থাকবে, শ্বশুর বাড়ি থাকবে, এলাকা প্রতিবেশী থাকবে, তারপরে চাচা জমি নিয়ে হচ্ছে টানাটানি করতেছে, চাচাতো ভাইরা হয়তো তোমার আম গাছের আম পেড়ে নিয়ে গেছে। তখন বুঝবো যে আসলে মাল্টিপল জিনিস ডিল কেমনে করতে হয় আর কি। তো দিস ইজ জাস্ট এ ট্রেলার আর কি, যে মাল্টিপল সাইমultaneous জিনিস কিভাবে ডিল করতে হয়। এবং এটা ডিল যারা, মানে তুমি যদি ফ্লোর ভিতরে চলে যাও এবং একটু কশাস ভাবে ডিল করো, হ্যান্ডেল করে ফেলতে পারবা। আর মোস্ট অফ দ্য মানুষ হচ্ছে বসে বসে চিন্তা করে, চিন্তার মধ্যে কমপ্লিকেটেড করে ফেলে, তারপরে আসল কাজ একটাও করে ওঠে না আর কি। সো এই জিনিসটা আমি বললাম। আর লাস্ট একটা প্রশ্ন ছিল
দুইটা প্রশ্ন আমার মনে হচ্ছে অ্যাড্রেস করা দরকার। এটা হচ্ছে আমরা যতটুকু পারছি এটা দিয়ে কি আমরা কোম্পানিতে জবে গিয়ে কাজ করতে পারবো কিনা, ইজ ইট গুড এনাফ আর কি। সেটা আমি ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছি। আবারও বলি যে ভাই তুমি এখন না, তোমাকে 4 বছর সময় যদি ধরে আমি এগুলো শিখাই তাইও তুমি গুড এনাফ হবা না। কারণ একটা কোম্পানি এক্স্যাক্টলি কি কাজ করে সেটা তোমার পক্ষে জানা পসিবল না। ধরো তুমি জানলা, ওই কোম্পানিতে যে তোমার হবে সেটার কোনো গ্যারান্টি নাই। এখন দুনিয়ার 10টা কোম্পানি যদি তুমি নিয়ে আসো, 10টা কোম্পানির কাজ সেম হবে না। 10টা কোম্পানি যদি সেম কাজ করে, ওয়েবসাইটও বানায়, কেউ হয়তো দেখা যাবে ইউনিভার্সিটির ওয়েবসাইট বানায়, কেউ হয়তো ই কমার্স ওয়েবসাইট বানায়, কেউ হয়তো ট্রান্সপোর্টেশনের জন্য ওয়েবসাইট বানায়, কেউ হয়তো সোশ্যাল মিডিয়া বানায়, কেউ হয়তো অন্য পারপাসে বাচ্চাদের টয়ের জন্য বানায়। সো এদের কাজের সিস্টেম, টেকনোলজি কোনোভাবেই মিল হবে না। তো তোমাকে যে জায়গাটায় ভরসা করতে হবে যে আই হ্যাভ ডান সামথিং এন্ড আই ক্যান লার্ন অ্যাজ নিডেড, এবং এইটাই হচ্ছে তোমার কাছে দেখে। এবং তুমি পারবা কি পারবা না এটা কিন্তু কোম্পানি সিদ্ধান্ত নিবে তোমাকে ইন্টারভিউ নিয়ে, তোমার নলেজ গুলা। এবং আমাদের এখানে ম্যাক্সিমাম ছেলেপেলে কখনো ইন্টারভিউ দেয় নাই, আমাদের 95% উপর ছেলেপেলে হচ্ছে জীবনে ইন্টারভিউ দেয় নাই। এখান থেকেই তুমি ওই যে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ড থেকে পাই। তুমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হও, ডিপ্লোমা হও, ন্যাশনালে হও, এই ম্যাথমেটিক্স সাবজেক্টে হও, ফিলোসফি সাবজেক্টে হও, ডাজেন্ট ম্যাটার। তুমি আমাদের এই কমিউনিটি গ্রুপের যে কোনো যে মিডিয়াতে গিয়ে, অ্যালবামে গিয়ে যে কোনো 100 পোস্টার বা 100 পোস্টার দেখলে দেখবা যে 1-2 জন হইলেও তোমার সাবজেক্টে তোমার ব্যাকগ্রাউন্ডের আছে। তার মানে ওই জায়গা থেকে পসিবল। এখন তুমি কখন পারবা সেটা ডিপেন্ড করবে তোমার চেষ্টা আর তোমার লাকের উপরে। আর লাস্ট হচ্ছে এআই এর সময় আমাদের কিভাবে আপডেট থাকতে হবে। আমরা কিছুটা ধরো মাইলস্টোন 10 আমি কিছুটা ইউজ করতেছি, যেমন এটা সেটা ইউজ করে একটু ফ্রি ভার্সন দিয়ে করতেছি। মডেল গুলো দেখলে তুমি কিছুটা দেখবা, আবার তারপর এরপরে মাইলস্টোন 11 এ কিছুটা দেখতে পারবা। প্লাস হচ্ছে তোমার আশেপাশে তোমার যত এআই আছে তোমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং ঠিক রেখে যখন ইউজ করতে থাকবা, তাইলে কোম্পানিগুলো কি চাচ্ছে, কোম্পানিগুলো চাচ্ছে হচ্ছে যে এই ছেলেপেলেগুলো তাদের কোর নলেজ আছে। তুমি কিন্তু শুধু এআই দিয়ে পারলে কিন্তু তোমাকে এই মুহূর্তে হ্যাক করবে না। আমরা এটা নিয়ে লাস্ট 3-4 মাস ধরে প্রচুর রিসার্চ করছি, সার্ভে করছি, কোম্পানির সাথে কথা বলছে। তোমার কিন্তু কোর নলেজের আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, শুধু ইন্টারভিউতে না, কাজ করার ক্ষেত্রেও দরকার আছে। ইন্টারভিউতে তো আছেই। ওই জিনিসগুলো অনেক কিছুই আমরা কোর্সে কভার করে আসছি, এগুলো একটু ডিফারেন্ট ফরম্যাটে আমাদের ইজিপি থেকে তোমাকে দিবে। সেগুলো যদি তুমি ঠিকঠাক মতো করে করো, মাইলস্টোন 10টা ঠিক মতো করে করো, 11টা যেটা আমরা দিব সেটা যদি ঠিক মতো করে দেখো, ইনশাল্লাহ এই যে টুলস গুলো আছে সেগুলো রিজনেবল ভাবে হ্যান্ডেল করে নিতে পারবা। তারপরেও তোমার কোম্পানি টু কোম্পানি, প্রজেক্ট টু প্রজেক্ট বাকি যতটুকু থাকবে ডিফারেন্স সেটা তোমরা ইনশাল্লাহ করে নিতে পারবা। এটাই শুধু তোমরা না, এর আগের ব্যাচেও কিন্তু ইজিবিতে ঢুকছে, সেখান থেকে কিন্তু ছেলেপেলে জব বা ইন্টার্ন পাইছে, তার আগের ব্যাচেও হয়েছে। সো ইয়েস পসিবল, কনসার্নটাকে ফোকাস দেবা না, প্রসেসটা কি করা লাগবে সেই অ্যাকশনটাতে ফোকাস, তাইলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা যে আমাদের জব প্লেসমেন্টের সিরিয়াসনেস এর ব্যাপারে একটু খুবই কশাস থাকতে হবে। এটা প্রায় একটু কনফ্লিক্ট হয়ে যায়। আমি একটু ক্লিয়ারলি বলে দেই যে আমাদের জব প্লেসমেন্টের সেশন গুলা কিন্তু তোমার আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার যে সেশন গুলো আছে বা আমাদের ফেসবুক গ্রুপে যেরকম লাইভ গুলো আছে এরকম না, যাচ্ছে আসলাম 5 মিনিট পরে আসলাম, 10 মিনিট পরে আসলাম, এই সিস্টেমে কিন্তু করতে পারবা না। এখানে যখন টাইম দেওয়া হবে ওই টাইমের মধ্যে আসতে হবে, এবং এটা আমরা খুবই সিরিয়াসলি ফলো করি। এবং তুমি যদি এটাকে মিস করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে আমরা এই ইজিপি থেকে, জব প্লেসমেন্ট থেকে ব্যান করে দিব, গ্রুপ থেকে বের করে দিব। এটা খুবই ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে দুইটা কারণ। নাম্বার 1 কারণ হচ্ছে এই হ্যাবিটটা ইনফর্ম হওয়ার, তো হ্যাবিটটা ফর্ম হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একটা কোম্পানি ইন্টারভিউ দিছে, সেই ইন্টারভিউতে অন টাইমে আসার জন্য তোমার আগে থেকে প্রি প্ল্যান যদি না করে রাখো, ওকে আমার 9টা বাজে ইন্টারভিউ, তার মানে আমার এই ধরো 7টা-8টার দিকে আমি চেক করে রাখলাম ইন্টারনেট ঠিক আছে কিনা, ওখানে ঠিক আছে কিনা, ব্যাকআপ ইন্টারনেট আমার কাছে আছে কিনা, তারপরে 5 মিনিট আগে বসে থাকলাম বা 3 মিনিট আগে আমি লিঙ্কে ঢুকে বসে থাকলাম। এই প্রফেশনালিজম একটা সাবকনসিয়াস মাইন্ডে গ্রো হইতে হবে, জাস্ট বলে দিলে হয় না আর কি। কারণ আমাদের একটা হ্যাবিটের ভিতরে ঢুকতে হবে। সেই জন্য আমাদের এই জব প্লেসমেন্টের অ্যাক্টিভিটিস এবং টাইমনেস, যেখানে যেখানে তোমার আসা দরকার সেটা আসাটা অনেক অনেক ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। ওই সময়টাতে আসবা, না আসলে কিন্তু আমরা আমাদের দিকে পেনাল্টি দিব। এটা এটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে মানুষের বিভিন্ন সমস্যা থাকতে পারে, হেন তেন থাকতে পারে, কিন্তু তোমার যদি ইন্টারভিউ থাকে তাহলে কি হবে? সো জাস্টিফিকেশন 10টা-50টা তুমি দিতে পারো, ইলেকট্রিসিটি নেই হেন তেন দিতে পারো, স্টিল এটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তোমাকে কিন্তু ওই টাইমলিনেসটা মেনটেন করতে হবে। তাইলে এটা তোমার একটা মানে সাবকনসিয়াস মাইন্ডে ঢুকবে।
তোমার নার্ভের ভিতরে ঢুকবে এবং এই হ্যাবিটটা তোমাকে প্রফেশনাল বানাবে। আমাদের কিন্তু প্রফেশনাল এমন না যে আমাদের ছেলে পেলেগুলো র্যান্ডম ভাবে স্কুলে গিয়ে তারপরে কোম্পানিতে যায় সেখানে গিয়ে সার্ভাইভ করে, বিষয়টা এরকম না। তুমি একটা রকমের ট্রানজিশন তুমি দেখতে পারবা জব প্লেসমেন্টের মধ্যে। আগে যেমন ছিল হচ্ছে অনেক বেশি আমরা স্পুন ফিডিং করতাম, স্পুন ফিডিং মানে ধরে ধরে বুঝাই দিতাম, হেন তেন করতাম, এটা সেটা করতাম, কেয়ার করতাম। এখানে তোমরা হালকা একটু ট্রানজিশন দেখতে পারবা, তোমার উপরে কিছুটা রিলায়েবিলিটি আসতেছে, প্রফেশনালিজম অ্যাঙ্গেলটা একটু হালকা বাড়তেছে, এবং এটা তুমি কন্টিনিউ করতে করতে তোমার নিজের ভিতরে একটা হ্যাবিটের চেঞ্জ আসবে, এবং এটা ঠিক মতো করে কশাসলি রেসপেক্টফুল ভাবে করলে তাইলে তুমি যখন কাজ করবা দেশে বা দেশের বাইরে এই জিনিসগুলো তুমি হ্যান্ডেল করতে পারবা। তো যাই হোক, আমার দিক থেকে আমি অনেকগুলো জিনিস শেয়ার করলাম, এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান ইউ came here because of your hard work and consistency plus maybe luck. So এই হার্ড ওয়ার্ক এন্ড কনসিস্টেন্সি যদি থাকে তাহলে তোমার নেক্সট প্লেসটা হবে কোনো একটা কোম্পানিতে ইনশাআল্লাহ, এবং সেটা হইলে তোমার একটা সেলিব্রেশন হবে, আমাদের ভালো লাগবে, তোমার ভালো লাগবে, তোমার ফ্যামিলি ভালো লাগবে, আমার পার্সোনালি ভালো লাগে। আমি যখন প্রত্যেকটা ছেলে বা মেয়ের হচ্ছে পোস্টার গুলো দেখি, পড়ি, মাঝে মধ্যে আমার অবাকও লাগে, আরে মানে উইথ ডিউ রেসপেক্ট, আরে এ করে ফেলছে, এ করে ফেলছে, এই জায়গার মানুষ করে ফেলছে, মানে দ্যাটস কাইন্ড অফ লাইক এ এনজয়েবল ডে, এনজয়েবল মোমেন্ট ফর মি। এন্ড 90% কাজ ছেলেপেলেগুলা করে, তোমরা করো, আমরা 10% দিয়ে একটা এনভায়রনমেন্ট দেই, প্ল্যাটফর্ম দেই। আমরা কিন্তু তোমার ইন্টারভিউ দেই না, ওরা তোমরা ইন্টারভিউ দিয়ে তোমাদের এবিলিটি দিয়ে পাও। আজ পর্যন্ত একটা ছেলে পেলের কিন্তু ইন্টারভিউ আমি দিয়ে দেই নাই, আমাদের কেউ দিয়ে দেয় নাই, তারা দিছে। সো বিলিভ অন ইউর হার্ড ওয়ার্ক, বিলিভ ইন ইউর এফোর্ট, এবং এটা চালাও। কপালের কারণে 2-4 মাস আগে পরে হইতে পারবে, বাট যত কিছু কারণই হোক না কেন ছাড়বা না, তাহলে ইনশাল্লাহ ইচ এন্ড এভরি ওয়ানের পক্ষেই একটা জব বা ইন্টার্ন পাওয়া পসিবল। বাকি আল্লাহ ভরসা। ব্যাক টু তালহা ভাই। অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছে। জাস্ট ভাইয়ার কাছে একটা শর্ট কোশ্চেন করে ভাইয়াকে বিদায় দিতে। ভাইয়া, অনেকেই সবকিছু কমপ্লিট করে ফেলে, সবকিছু রেগুলার থাকে, সবকিছু ভালো থাকে, জবও পেয়ে যায়, বাট জব পাওয়ার পর স্টুডেন্টদের থিং আসে, এখনই কি আমি জব করব? আমার এসসিআইসি তে গিয়ে দেখি একটু অ্যাসাইনমেন্ট 10-11 শেষ করে থাকি, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমরা ওই জবের মর্মটা বুঝি না। তো এই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের কি করা উচিত? আমাদের জবে যখন তুমি শিখবা, ইউ উইল বি নেভার 100% রেডি না, যখন যেটা পেয়ে যাবা এটাকে ছাড়বা না। কারণ তোমার কাছে হয়তো একটা তুমি খুব আর্লি পেয়ে যেতে পারো, পরেরটা যে তুমি আবার পেয়ে যাবে এটা কোনো গ্যারান্টি নাই। হয়তো পাইতে পারো, আবার নাও পাইতে পারো, এরকম অনেক কিছু দেখছি। সো ওয়ান্স ইউ গেট এ রিজনেবল জব, যেখানে তোমার কাছে মনে হচ্ছে যে এটা আমার একটা রিজনেবল একটা জিনিস পাইছি, জব বা ইন্টার্ন পাইছি, ইউ শুড পুট এভরিথিং। তোমার রেজুমিতে আমি যদি দেখি, আমি যদি দেখি যে প্রোগ্রামিং এর এই কোর্সটা আমি কমপ্লিট করছি ভার্সেস আমি এই কোম্পানিতে একটা ইন্টার্ন করছি, কোনটাকে আমি প্রফেশনাল হিসেবে তোমাকে ইন্টারভিউ ডাকার জন্য ভালো ফিল করব, বা তুমি কাকে বেশি করবা যে একটা কোম্পানিতে সিরিয়াস জব বা ইন্টার্ন করছে, এবং তোমার ওদের সাথে ইন্টারভিউ দেওয়া, ওখানে কাজ করা, ওদের সাথে কোঅর্ডিনেট করা, কাজটাকে বুঝাই দেওয়া, একটা অ্যাসাইনমেন্টের চাইতে অনেক বেশি আমি বেশি গুরুত্ব দেই। কেন গুরুত্ব দেই? কারণ ওটা রিয়েল ওয়ার্ল্ড একটা কাজ, সেটার একটা ইম্প্যাক্ট অনেক বেশি। অ্যাসাইনমেন্টের ভ্যালু তো অবশ্যই আছে, ওটা না হলে তুমি একটু উঠতে পারতা না, বাট অ্যাকচুয়াল জবের আসলে কোনো মানে কম্পারিজন নাই আর কি। সো ওয়ান্স ইউ গেট সামথিং, চিন্তা করে দেখো তোমার একটু সিনিয়র জুনিয়র ভাই বন্ধু কাজিন আঙ্কেল মানে কি পরিমাণ মানুষজন কষ্ট করে একটা জিনিস পাওয়ার জন্য, রাইট? আচ্ছা, তুমি যখন এটা পেয়ে যাবা, ওটার জন্য তুমি তোমার সর্বোচ্চ এফর্টটা দিবা এবং সিরিয়াস কমিটমেন্টটা দিবা, এন্ড দিস আর দা ফাউন্ডেশন অফ ইউর লাইফ এন্ড কেরিয়ার। এই এখন তোমরা যারা হচ্ছে ধরো ইউনিভার্সিটি স্টুডেন্ট বা একটু পাশ করে আসছো, এখানে করে আসছো, এইটার উপর তুমি দাঁড়াচ্ছ, তো এগুলোকে সিরিয়াসলি করা উচিত, তাইলে তোমার লাইফটা আরো অনেক বেশি স্ট্রঙ্গার একটা ফাউন্ডেশনের উপরে থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমাদেরকে সবকিছু বিস্তারিত ভাবে বলেছে যে আমাদের লাইফ এখন কোথায় আছে, আমরা কেবল স্টার্টিংটা শুরু করেছি এবং এই স্টার্টিংটা আমাদেরকে বিল্ড আপ করতে হবে। আমরা মোটামুটি একটা ট্রেনে উঠে গেছি, যে নতুন একটা মুভির কথা যদি বলি, বনলতা এক্সপ্রেস,
অনেক কিছু আসলে লাইফে ঘটে। তো আপনাদের লাইফে অনেক কিছু সামনে ঘটবে, অনেক কিছু আসবে, কিন্তু আপনাদের গন্তব্য ঠিক রাখতে হবে, নিজের প্রতি কনফিডেন্ট রাখতে হবে যে আমি যদি একটা কিছু সিকিউর করতে পারি, এটাকে যেন এক্সাক্ট আউটপুটটা বের করে নিয়ে আসতে পারি, এক্সাক্ট কনসিস্টেন্সিটা যেন মেইনটেইন। ভাইয়া আপনাদের অনেক কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিয়েছেন। সবকিছু কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে। মোটিভেশন নিজের কাছে থেকে যতটা বের করে দেওয়া যায়, এটার উপর কিন্তু কোনো কিছু হয় না। ভাইয়া একটা মোটিভেশন দিবে বা আমি একটা মোটিভেশন দিব, আসলে আলটিমেটলি দিন শেষে আমার মোটিভেশনটার উপর আমাকেই কাজ করতে হয়। হোপফুল যে আপনারা যেভাবে এই কনসিস্টেন্সিটা মেনটেন করেছেন এবং সামনের দিনও যদি এটা ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু করবেন। 2026 সালটা যেন আপনারা মোটামুটি একটা ভালো রিজনেবল প্লেস সিকিউর করতে পারেন, এই আশা আমরা সবাই রাখি। তো আপনাদের আরেকটা অনেকগুলো ধরনের কোশ্চেন থাকে যে জব প্লেসমেন্ট টিম কিভাবে কাজ করে। তো আমাদের সাথে হাফেজ তারেক হাসান ভাইয়া আছেন, ভাইয়ার কাছ থেকে এই বিষয়গুলো আমরা জানবো যে আসলে জব প্লেসমেন্ট টিম কিভাবে কাজ করতেছে, বা আমরা আসলে জব প্লেসমেন্ট টিম থেকে কি আশা করতে পারি। আহ, অনেকের মনে একটা কোশ্চেন থাকে যে আমার আসলে জব পাইতে আলটিমেটলি কত সময় লাগবে বা কতদিন লাগবে। তারপর আমি তো এখন জব পেয়ে গেলাম, জবের পর আসলে আমার নেক্সট টার্গেটটা কি হবে বা নেক্সট গোলটা আমার কি হবে। সো এই সব কিছু আমরা ভাইয়ের কাছ থেকে জানবো, অ্যাজ ওয়েল অ্যাজ ভাইয়া যদি কিছু ইনসাইট আমাদের সাথে শেয়ার করেন, আমরা হয়তো আরো নতুন কিছু ভাইয়া থেকে জানতে পারবো। সো ব্যাক টু তারেক ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ তালহা ভাই। ঝঙ্কার ভাইয়া তো সবগুলো জিনিসের খুবই চমৎকার ভাবে পয়েন্ট টু পয়েন্ট আনসার দিয়ে গেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা হাত তুলতে পারেন, তুলে রাখেন, আমি সিরিয়ালি জিজ্ঞেস করবো এবং আনসার দেওয়ার চেষ্টা করবো। আহ, আর আরেকটা জিনিস হচ্ছে রিপিটেড কোশ্চেন করলে উত্তর দিব না। তো আপনাকে একটু মনোযোগ দিয়ে প্রশ্ন শুনতে হবে এবং উত্তরটাও শুনতে হবে। এটাই হচ্ছে জব প্লেসমেন্টের প্রথম লেসন, যে আমাকে কনসেন্ট্রেট থাকতে হবে। আপনারা সবাই কোশ্চেন করলেন যে ভাইয়া মানে ধরেন আম, আচ্ছা, সো ধরেন আপনারা সবাই কোশ্চেন করছেন, কয়েকজন কোশ্চেন করছেন যে কনসিস্টেন্ট কিভাবে থাকবো বা রেগুলারিটি কিভাবে মেনটেন করব। সো কিভাবে করবেন এটার আসলে কোনো ওষুধ নাই যে একটা ওষুধ খেলাম আর আমি এখন থেকে কনসিস্টেন্ট। এই যে শঙ্কর ভাই এতক্ষণ ধরে এত কথা বললো, এই সব কথা তো শোনার দরকার নাই। যদি আপনি আহ, নিজের ওই যে কনসিস্টেন্ট থাকার যে ব্যাপারটা, সেটার জায়গাতে আপনি নিজেকে আসলে ওই ইয়েটা না নিয়ে আসেন আর কি, যে নিজের ভেতরে যে আমি করবো। নো ওয়ান উইল কাম এন্ড ডু ইউর ওয়ার্ক, আর নো ওয়ান উইল কাম এন্ড ডু মানে আপনার জন্য আপনার জব বা এইসব কিছু করে দিবে। তো আপনাকে আপনারটা করতে হবে। আর আমরা এই জিনিসগুলো কেন, এটা একটা এনভায়রনমেন্ট। ধরেন আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখছেন যে একসাথে 40 জন 30 জনের একটা ক্লাসরুমে সবাই একসাথে পড়ালেখা করে। সো পিয়ার কানেকশন খুবই জরুরি। আপনার সাথে যারা যারা পড়তেছে তাদের সাথে করে একসাথে পড়াটা জরুরি। এতে করে আপনার মধ্যে ওই মোটিভটা থাকবে, বা মোটিভটা থাকে যে আপনি আসলে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান। অ্যাডিশনালি আমাদের কিন্তু প্রাইভেট টিউটর ছিল বাসায় ছোটকালে, বা এখনো অনেকের আছে। তো কেন? কারণ আমি আমাকে যাতে একটু স্পেশালি কেয়ার করে, সেটার কারণে কিন্তু আপনাদের সামনের দিনে মেন্টরস থাকবে। তো তাদের সাথে আপনাকে জেনে নিতে হবে। এখন জবের জায়গায় যাবেন, ধরেন ফর এক্সাম্পল আপনি এই যে কয়দিন আগে কুরবানি গেল, তো যারা যারা গরু কিনতে গেছেন, ধরেন এমন কে আছেন এখানে, আমাকে জাস্ট চ্যাটে একটু লিখলে হবে যে আপনি গেছেন, আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বড় ভাই, আপনার বাবা চাচা মামা খালা যার সাথেই গেছেন, গরুর যিনি ব্যবসায়ী তিনি আপনাকে একটা গরু বলছে যে মামা এই গরুটা সেই, এই গরুটা নেন, এই গরুটা অনেক ভালো, এই গরুটার দাম এমন, আপনি এটা নেন, নিলে জিতবেন। আর আপনি চোখ বন্ধ করে বলছেন থ্যাংক ইউ মামা, তোমার কথা শুনে আমি নিয়ে নিলাম, বিশ্বাস করলাম, ধন্যবাদ, নিয়ে বাসায় চলে আসছেন। একজন আছেন এখানে এই কাজ করছেন। চ্যাটে লিখতে পারেন যে ইয়েস ভাই, আমি দোকানে গেছি,
দোকানদার বা গরু ব্যবসায়ী আমাকে বলছে আর আমি ওইটাই নিছি, আমি কোনো যাচাই বাছাই করি নাই, আমি কোনো কিছু দেখি নাই, আমি তার সাথে দুই কথাও বলি নাই, আমি তার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করছি, সেটা নিয়ে চলে আসে। একজন। না, আপনি একটা কোম্পানিতে যাবেন, কোম্পানি আপনাকে দিয়ে কাজ করাবে, কোম্পানি আপনাকে দিয়ে তার বিজনেসের কাজ করাবে, তো সে কি আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নিবে? আপনি যেমন এই যে অনেক দাম করে আনছেন, সেরকম কোম্পানি আপনার সাথে ইন্টারভিউটা নিবে। এখন এই ইন্টারভিউতে আপনাকে ক্যাপাবল হয়ে দেখাইতে হবে। আমি আজীবন ধরে কি ক্যাপাবল হইতে থাকবো? তারে বিরাট কোহলি, রোনালদো, মেসি কাউকে আপনারা দেখতে পেতেন না। ধরেন এই যে বিরাট কোহলি, মেসি, রোনালদো, এটা হইছে কেমনে? ঢাকার ভাই কিন্তু বলছে যে এক্সিকিউশনের মাধ্যমে। রোনালদো যখন খেলছে ওকে কোনো ভুল করে নাই, সামনে যেহেতু ফুটবলের জন্য ফুটবলটা রিলেভেন্ট হবে আর কি। মেসি জীবনে যখন খেলছে ওকে কোনো ভুল করে নাই, সিলি একদম বল পায়ে চলে আসছে। কত পেনাল্টি আছে, একটা সময় নামই হয়েছিল যে পেনাল্টি মিস করে মেসি শুধু, রাইট? এক্সিকিউট করতে করতে হয়েছে। এন্ড এইভাবেই সে রোনালদো হয়েছে, এইভাবেই সে মেসি হয়েছে। আমি সবকিছু শিখে তারপরে যে রোনালদো হব, তারপরে যে মেসি হব, তারপরে যে বিরাট কোহলি হব, এটা তো সম্ভব না। And তারা তো সেটা হয় না। পৃথিবীতে এরকম কোন এক্সাম্পল কি আপনার কাছে আছে যে আহ, সবকিছু শিখে একদম পারফেক্ট প্রপার হয়ে সে তার লাইফ শুরু করছে, ক্যারিয়ার শুরু করছে? এমন কেউ? ইজ ইট পসিবল? সম্ভব না। তো ভাইয়া এই জায়গাগুলোতে মানে আমি আপনাদের মাইন্ডসেটের জায়গাগুলোর কথা বলতেছি, এই মাইন্ডসেট গুলো সেট করতে হবে। এখন কে সেট করবে? ব্রেন যার, সে সেট করবে। আপনার ব্রেন কিন্তু আমার না ভাই। এই আমার কথা শুনে মোটিভেটেড হন বা না হন, কিচ্ছু যায় আসবে না যদি আপনার এই যে 6 মাসের এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটাকে আপনি নেক্সট লেভেলে না নিয়ে যান। নেক্সট লেভেল বলতে আমি এটা বুঝাচ্ছি না যে আরেকটা কোর্স, নেক্সট লেভেল বলে এটা বুঝাচ্ছি জব বা ইন্টার। কোর্স আসবে যাবে, প্রয়োজন অনুযায়ী আপনি আপনার কোর্স করবেন। যদি আপনার প্রয়োজন না হয় তাহলে শুধু শুধু কেন আপনি আরেকটা কোর্স করতে? কোনো দরকার নেই। কিন্তু ভাই আপনি যেহেতু মানুষ, সে বিদেশেও যাইতে পারে নাই, পড়ালেখাও করতেছে না, মানে নাথিং ইজ কামিং। তো বিদেশে যাওয়াটাও কিন্তু কোনো মানে সহজ রাস্তা না, যে চাইলাম মন চাইলেও আমি বিদেশে দেখলাম নিউ ইয়র্কে আমার ওই ফ্রেন্ড খুব সুন্দর একটা চমৎকার শুট টুট করে ছবি দিতে, না জানি কি মজাদার লাইফ, আমিও যাব। তো আমি তাহলে যাওয়ার জন্য তো প্রিপারেশন নিতে হবে, আমাকে তাহলে ওই ক্যাপাবল হইতে হবে, যেটা প্রথমে বলতেছিলাম। আপনি নিজেদেরকে করে এত দূর যতটুকু শিখছেন, আপনি কি আপনার সাথে কিন্তু আরো অনেক মানুষ আছে করছে, আপনার থেকে সাইড পায় নাই। সবাই কিন্তু গেম চেঞ্জারের টোটাল টাইমটাতে নিজেদের কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, আপনি পারছেন। তো আপনার মধ্যে সেই কনসিস্টেন্সি আছে। খামাখা নিজেকে আরো বেশি বেশি কোশ্চেন করে কনফিউজ করার কোনো দরকার নেই। এই কোশ্চেন গুলো আমরা আমাদেরকে কনফিউজ করার জন্য করি, নিজেরা নিজেকে কনফিউজ করি। তো ভাইয়া একটাই জিনিস, একটাই সলিউশন, অ্যাকশন নেন। এই যে ধরেন ভাইয়া আমি কি করব, আপনি জানেন আপনি কি করবেন, কথা পড়তে পারেন, আপনি ইউটিউব দেখতে পারেন, আপনি রিলস দেখতে পারেন, আর আপনি বলতেছেন ভাইয়া আমি কি করব, আমি পরবর্তী স্টেপ জানি না। ইম্পসিবল ব্যাপার। তো আপনি নিজেকে নিজে কনফিউজ করতেছেন যে ভাইয়া আমি আসলে কি করবো। তো আপনি আপনারটা ডিসাইড করতে পারেন, এই কনফিডেন্সটা ভাইয়া আসলে দরকার, এন্ড এটা আপনার মধ্যে আছে। তো খামাখা নিজেকে নিজে কোশ্চেন করে করে কনফিউজ করবেন না, কনফিডেন্ট করেন, অ্যাকশন নেন। ভুল করলে কি হবে, আপনি একটা জিনিস জানতে পারবেন যে এই ওয়েতে করলে ভুল হয়, তাহলে অন্য ওয়ে করতে হবে। আর আপনি যদি ট্রাই না করেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন না যে এই ওয়েতে ভুল হয়। সো ভুল করা মানে আপনার শেখা, ভুল করা মানে আপনার গর্দান কেটে নেওয়া না। ধরেন আপনি সাপোজ কোন একটা ইন্টারভিউতে গেলেন, আপনাকে 5টা কোশ্চেন করলো, আপনি একটা উত্তর দিতে পারলেন না, কি হবে? ওই লোকের সাথে জীবনের পরবর্তীতে আপনার সাথে কোনো সময় দেখা হবে?
নাকি ওই লোক বলবে আচ্ছা তুমি কোনো কোশ্চেনের আনসার দাও না, আচ্ছা তোমার সাথে একটা সেলফি তুলি গ্রুপে, আমি আমার ওয়ালে একটা পোস্ট দিব, আসলে একটা ভিডিও করি ইউটিউবে যে আমার ইন্টারভিউ আসছে একজন ব্যক্তি কোনো কোশ্চেনের আনসার দিতে পারে না, এই দেখুন সেই ব্যক্তি, চিনে রাখুন একে। এরকম করে কোনো সময় কোনো ভিডিও বা কোনো কিছু দেখছেন বা হয়? নাকি সেই ব্যক্তি আপনাকে বলবে তুমি কেন 5টা কোশ্চেনের আনসার দিতে পারো নাই, তোমার জন্য এখন আমি নোটিশ পাঠিয়ে দিব তোমার বাসায়, আইনি নোটিশ পাঠাবো, আমার সময় নষ্ট করছে। সর্বোচ্চ ভাই কথাগুলা বলবে, একটু বকা দিতে পারে। হ্যাঁ, এখন ভাই আমি আমার মানে স্টার্টিং জার্নিটা, আমি যখন আমার ক্যারিয়ার শুরু করব, আমার চামড়া ভাই মোটা হইতে হবে। কেন? তার কারণ হচ্ছে আমি অনেক বেশি ফেল করবো, সাকসেস হবো কম। এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমি প্রথমবার বসি ফেলবো জীবনে, ধরেন এরকম কি কেউ আছেন যারা মাছ ধরতে পারেন, জীবনে প্রথম বসি ফেলছেন আর ওই বসিতেই মাছ উঠছে? কয়জন আছেন এরকম? এবার চিন্তা করেন তো, প্রথমবার এটা কেরামতি বেড়ে গেছে, দ্বিতীয়বার, তৃতীয়বার, টানা 10 বারের 10 বারই কি আপনার আসলে বড়শিতে মাছ উঠছে? আর উঠে না, ওই একবার। So, অনেকে থাকবে লাকি ভাই, যে একটা ঢিল মারবে একটাতেই আম পড়বে। আপনি লাকি না তো কোনো সমস্যা নাই, তো পৃথিবীতে সবাই তো লাকি না। ধরেন লাক নিয়ে কয়জন জন্মগ্রহণ করছে, যে আচ্ছা তো হয়ে গেছে একটা। তো এই জিনিসগুলাতে নিজেকে কনফিউজ করার কোনো দরকার নেই। আর এত এত কোশ্চেন তুলে এত এত ভাই টাইম কেমনে ম্যানেজ করবো, ভাই কনসিস্টেন্ট কিভাবে থাকবো, ভাই ইলেকট্রিসিটির প্রবলেম কি করব, ভাইয়া এইটা কি করবো, ভাই তীব্র গরম এটা কি করব। এখন আপনি কি সূর্যকে যে বলতে পারবেন তোমার টেম্পারেচার কমাও, গরম লাগতেছে? আপনার কন্ট্রোলে আছে? ইলেকট্রিসিটির ওই ধরেন বিদ্যুৎ মন্ত্রীকে যে কি আপনি বলতে পারবেন আপনি আমার বাসা বিদ্যুৎটা দিয়ে আমার সামনে 1 মাস পরে চাকরি পাইতে হবে? এটা কি আপনার কন্ট্রোলে আছে? আপনি কি আপনার মোবাইল অপারেটরকে বলতে পারবেন তোমাদের টাওয়ার একটা আমার বাসার পাশে লাগাও, যে আমি হচ্ছে চাকরি করবো কয়দিন পরে, ইন্টারনেট পাই না? তো এটা আপনার কন্ট্রোলে নাই। সো হোয়াই আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট, যেটা আমার কন্ট্রোলে নাই। আমার কন্ট্রোলে কি আছে তাই? তীব্র গরম পড়তেছে, একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হয়ে কোট করা। ইলেকট্রিসিটি নাই, ওকে, আমার ল্যাপটপে অথবা আমার ডেস্কটপে আমি একটা ইউপিএস কিনে নিই। আমি এই যে অনেকেই অনেক রকম ভাবে যে ঈদের সময় পছন্দের জিনিস কেনার জন্য আমরা কিন্তু অনেক ম্যানিপুলেট করি পরিবারকে, যে এই পাঞ্জাবিটা আমার লাগবেই, এইটা এই বাইকটা আমার লাগবেই, এই জুয়েলারি আমার লাগবেই। সামহাও কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিক থেকে ফ্যামিলিকে আমরা কনভিন্স করে ফেলি। বাট আমার ক্যারিয়ারের সময় আসলে আমি কেন জানি পরিবারকে কনভিন্স করার ক্ষেত্রে চিন্তা করি কি দরকার, কারণ এই 2 দিন পরে ওইখান থেকে তো আপনি টাকা নিয়ে আপনি নিজেই কিনতে পারবেন, আপনার তখন আর কাউকে কনভিন্স করা লাগবে না। সো একটা যদি সামারি করি আমি এক লাইনে, ভাইয়া এত কোশ্চেন করেন না, আপনি সব কোশ্চেনের আনসার জানেন, মানে করেন অবশ্যই, কোশ্চেন থাকলে ডেফিনেটলি করেন, আই উইল আনসার এভরিথিং, কোনো সমস্যা নেই। বাট আপনি সবকিছু জানেন ভাইয়া, আপনি ইউটিউব চালাইতে পারেন, আপনি রিল দেখতে পারেন, আপনি এখন জিপিটি সময়, এখন মানে ভরপুর এআই এর সময়, এই সময় এসে যদি আপনি বলেন ভাইয়া আমি এটা করতে পারছি না, আমি কেমনে কনসিস্টেন্ট হব, আমি কেমনে কনফিডেন্ট বাড়াবো, আমার টাইম কেমনে ম্যানেজ করব, আমি তো স্কিল জানি না, বা আমার তো টাইপস্ক্রিপ্ট জানার নাই, আমি কিভাবে চাকরি পাবো? আসলেই এটা কি সম্ভব? আপনি প্রোগ্রামিং পারেন, কোন ল্যাঙ্গুয়েজে পারেন? জাভাস্ক্রিপ্টে পারেন। সো হোয়াই আর ইউ থিঙ্কিং অ্যাবাউট টাইপস্ক্রিপ্ট? আপনি যদি জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, তাহলে পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজ আপনি জানেন। জাস্ট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট, জাস্ট নতুন একটা জায়গাতে পড়তে হবে। আমাদের ব্রেন আসলে তৈরি হচ্ছে সার্ভাইভাল মুডের জন্য, যে আহ না না কিছু করা যাবে না, কোনো কিছু তো যাওয়া যাবে না, গেলেই মনে হয় বিপদে পড়ে যাবে, গেলেই মনে হয় এই গেলাম 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 গেলাম। তো আমাদের ব্রেন কখনোই আপনাকে ওই মানে সহজে আরামে আপনাকে কোনো কিছু অ্যাচিভ করতে দিবে না। কিন্তু আপনি যে জাভাস্ক্রিপ্ট জানেন ভাইয়া, আপনি টাইপস্ক্রিপ্ট জানেন, আপনি পাইথন জানেন, আপনি জাভা জানেন, আপনি সব জানেন, শুধুমাত্র 15 থেকে 30 দিন একটু সময় দিতে হবে ওর পেছনে। আবার দেখবেন সিনট্যাক্স সেম, ফাংশন সেম ভাবেই ডিক্লেয়ার করতে হয়, সেই ক্লাস সেম ভাবেই ডিক্লেয়ার করতে হয়, ওটা চেহারা আলাদা। কারণ আমার সাথে আপনার চেহারা কি মিল আছে, কিন্তু আপনিও বাংলা ভাষায় কথা বলেন, আমিও বাংলা ভাষায় কথা বলি, ব্যাপারটা হচ্ছে তাই। আপনি আপনার বাসায় থাকেন, আমি আমার বাসায় থাকি, ব্যাপারটা হচ্ছে তাই। কিন্তু আমরা দুইজন যদি দেখা করতে চাই, তাহলে কি কি করে দেখা করতে হবে? আপনাকে আমার বলতে হবে
একটা জায়গায় আমাদেরকে আসতে হবে, দেন আমরা হয়তো বা দেখা করতে পারবো। তো এইটুক তো করা লাগবে। এখন আপনি ঘরের মধ্যে বসে বসে যদি চিন্তা করেন আমার আসলে দেখা করার দরকার ঝঙ্কার ভাইয়ের সাথে, যদি দেখা হয়ে যেত, আল্লাহ তুমি আমাকে একটা এরোপ্লেন পাঠাও এখন বাসার ছাদে, আমি উঠে ঝঙ্কার ভাইয়ের সাথে দেখা করে আসি। সম্ভব। তো বাস্তবতা আসতে হবে ভাই। আকাশ কুসুম চিন্তা করে, হাবিজাবি চিন্তা ভাবনা করে এই নিজেকে কনফিউজ করার কিছু নাই। এই এতক্ষণ ধরে আপনারা যে কোশ্চেন গুলো কোশ্চেন চ্যাটে একটু পড়তেছিলাম, কনসিস্টেন্ট কিভাবে থাকবো, ভাই আমি তো টাইপ স্কিপ পারি না, তারপরে হচ্ছে আরো অনেকগুলা কোশ্চেন আপনারা কোশ্চেন আমি দুটাই মাথায় আছে। তো ভাই এগুলো আপনি নিজেকে কনফিউজ করতেছেন। দেখেন আমার এখানে ইন্টারনেটের ঝামেলা করতেছে, বাট স্টিল আমরা কিন্তু সেশন চালাই যাচ্ছি, সেশন চলতেছে। তো ইন্টারনেটের সমস্যা বাংলাদেশে কমন। তো যেই সিমে আপনার ইন্টারনেট সমস্যা চেঞ্জ করে ফেলেন, ওই সিম নিয়েন না। যেই ওয়াইফাই তে ইন্টারনেটের সমস্যা সেই ওয়াইফাই নিয়েন না, চেঞ্জ করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু এইটাকে অজুহাত বানায় না। ঝঙ্কার ভাইয়েরই একটা পোস্ট আছে, আপনারা চাইলে তার পেজ থেকে দেখতে পারেন। আপনার জীবনে অনেক প্রবলেম থাকবে, অনেক চ্যালেঞ্জ থাকবে, বাট ওই চ্যালেঞ্জ গুলো কিন্তু আপনাকে সাকসেসফুল হওয়ার জন্য কোনো কারণ বলে না, রিজন দেয় না যে এই কারণে তুমি যদি সাকসেসফুল না হও তাহলে তোমার এই জিনিসটা পেয়ে যাবা। ফর এক্সাম্পল আবার বলি, ধরেন আপনি রাতের বেলা আপনার সব থেকে প্রিয়, এই গল্প আমি সবাই বলি, আপনি রাতের বেলা আজকে ডিনার করেন না, কিন্তু আপনার সব থেকে প্রিয় মানুষ যে আছে তাকে খাবার দিয়ে দেন। আপনার যারা তাদের ফোনে প্রিয় মানুষ থাকে তাহলে ফোনে, যদি বাসায় থাকে মা বাবা ভাই বোন বাচ্চা, বাবা ছেলে মেয়ে যেই হোক আপনার সব থেকে প্রিয় মানুষ, সে খেয়ে ফেলবে, আপনি খাবেন না। দেখেন তো ভাই রাত 3টার দিকে আপনার খিদে লাগে কিনা, বা ভোরবেলা উঠে আপনি ঘুম থেকে উঠার পর আপনার পেটে ডাকে কিনা, নাকি আপনার মানে চিত্ত হয়ে যাবে পেট যে না আমার প্রিয় মানুষ তো খেয়ে ফেলছে, আমার আর ক্ষুধা লেগে নাই, ক্ষুধা লাগে না। একজন মানুষ কি এখানে বলতে পারবেন যে আমার প্রিয় মানুষ খেয়ে ফেলবে কিন্তু আমি খাবো না এবং আমার ক্ষুধা লাগবে না? আপনারা যদি এটা এক্সপেরিমেন্ট চালায় দেখতে পারেন, আমাকে আপনারা মেল করে দিয়ে, মেল অ্যাড্রেস দিয়ে দিব লাস্টে, যে ভাই আপনি বলছিলেন যে আসলে এই ঘটনা ঘটে। ওকে ঠিক আছে, মিজান ভাই, হৃদয় ভাই, আপনারা আমাকে একটু জানেন যে আপনাদের ক্ষুধা লাগে নাই, এবং আমি কিছু কোয়েশ্চেন করবো রিটার্ন, ওই কোয়েশ্চেনের আনসার গুলা দিয়ে তাইলেই হবে, কোনো সমস্যা নেই। উই উইল ডিসকাস অ্যাবাউট ইট। কিন্তু জিনিসটা হচ্ছে এটা সম্ভব না ভাই, আসলে আপনার পেটে ক্ষুধা লাগবেই। তার কারণ আপনার শরীর, আপনাকে আল্লাহ ইন্ডিভিজুয়ালি বানাইছে, সৃষ্টিকর্তা ইন্ডিভিজুয়ালি বানাইছে। সো সিমিলারলি জব বা এই যে নিজের স্কিল, নিজের উপরে ভরসা, এটা আগে আপনাকে করতে হবে, তারপরে কোম্পানির লোক করবে। যদি আপনি নিজের উপরে ভরসা না করেন, আপনি যদি নিজেই কনফিউজড হন, তাহলে অন্য লোক কিন্তু আপনার উপরে এসে আসলে ভরসা করবে না। কারণ আপনি নিজেই তো নিজেকে পাত্তা দেন না, তাহলে অন্য লোক পাত্তা দিবে কেন? সিম্পল। সো আমি মানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, মোরাল অফ দ্য স্টোরি ভাই, অনেক বেশি কোয়েশ্চেন করে কনফিউজড হবেন না, নিজের ভেতরে নিজেকে অনেক বেশি কোয়েশ্চেন করে কনফিউজড হবেন না, অ্যাকশন নেওয়া শুরু করেন। এবং লাইফে সব চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জের মধ্যে একটু ঠান্ডা মাথায় বসে আপনি এই যে খাতা কলমে কিছু লেখেন আপনার প্রবলেম কি কি, যে আমি আসলে কি চাই, আপনি কি চান আগামী 3 মাসে বা 2 মাসে, আপনার ওই চাওয়ার জন্য প্রবলেম গুলা কি কি। এইবার ওই চাওয়ার সাথে প্রবলেমের মাঝখানে কি হইলে আসলে আপনার এটা সলভ হইতো, আপনি আপনার সলিউশন গুলো একটু লিখে ফেলেন, দেখবেন অটোমেটিক্যালি একটা জীবন সত্তা। এই যে টাটা স্কাইয়ের একটা অ্যাড ছিল লাইফ জিঙ্গালালা, তখন দেখবেন অটোমেটিক জিঙ্গালালা হয়ে গেছে। কিন্তু ভাই বসে বসে ধরেন চিন্তা করেন না মাথার ভিতরে, যদি চিন্তা করেন আপনি কনফিউজ হবেন, লিখে ফেলেন এই কলম আর এই খাতা, নো ডট, নো ল্যাপটপের কিবোর্ড, জাস্ট পেজ অ্যান্ড পেপার। এই এআই এর যুগে এসে আমি এই কথাটাই বলতেছি, এআই এর সাথে আপনি অনেক কথা বলেন, এই যে আমাকে যেই কোশ্চেন গুলো এখন করবেন আপনারা, সেম কোশ্চেনটা তাকেও করেন, বা এতক্ষণ ধরে যারা চ্যাটে চ্যাটে এই কোশ্চেন লিখছেন সেম কোশ্চেনটা তাকেও করেন। বাট এই করার আগে আপনি হচ্ছে তাকে আপনার কনটেক্সটটা বুঝাই দিবেন যে ভাই আমি আসলে এই অবস্থায় এখন বিলং করি। জাস্ট র্যান্ডম কোশ্চেন করে দিয়েন না, কারণ সে তো আপনাকে চিনে না, আপনার সম্পর্কে জানে না, তো সে আপনাকে ওই আনসারটা দিয়ে দিবে। এন্ড দেন তার কাছে আপনি জিজ্ঞেস করেন যে এই প্রবলেম এখন আমি কি করব, সে একটা আনসার দিক, তাতেও কোনো সমস্যা নেই।
বাট ভাই খাতা কলমে আগে লিখেন। যখন আপনি লিখবেন দেখবেন আপনার 10টা প্রবলেম 2টাই চলে আসছে, কিন্তু আপনি যখন বসে বসে চিন্তা করবেন আপনার 10টা প্রবলেম 12টা হয়ে যাবে। তো লেখেন, প্রবলেম কমে যাবে। এবং একটা জিনিস একটু সবাই আজকে ইয়ে করে ফেলেন, ভাই আপনারা যথেষ্ট কষ্ট করে এখানে আসছেন। So, আমি বিশ্বাস করি এখানে 279 জন, তো সবাই জব পাবেন আগামী 1 মাসের মধ্যে, কারণ আপনার মধ্যে সে ক্যাপাসিটি আছে দেখে আপনি এখানে। তো নিজেকে ওই কনফিউজ করা কোশ্চেন আর করেন না। সো আপনিও ক্যাপাবল, দ্যাটস ওয়াই আপনি এখানে। এখন ঝঙ্কার ভাই এখানে কিন্তু কিছু বলছে যে এখানে কিন্তু রুলস এন্ড রেগুলেশনস আছে, তো এটা প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস আরাম করে, ধরেন আপনি এই পর্যন্ত কাউকে দেখছেন আপনার ক্লাসে ফার্স্ট হয়েছে যে কোনো ডিসিপ্লিন মানে নাই, সে লাইফটারে একেবারে ফাটাফাটি উচ্ছৃঙ্খল ভাবে কাটাইছে, কিন্তু লাইফে সে ফার্স্ট হয়েছে সবসময়, এরকম কোনো কাউকে দেখছেন আপনি? আই গেস আপনি দেখেন নাই, কারণ ডিসিপ্লিন ইজ এভরিথিং। সো ভাইয়া এখানে প্লেসমেন্টে আসার পরে ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে, মেন্টরের সাথে আপনার ডিসিপ্লিনটা রাখতে হবে। তার কারণ হচ্ছে আপনি যদি ডিসিপ্লিন থাকেন অটোমেটিক্যালি দেখবেন আপনার ডিপ্রেশন চলে গেছে, অটোমেটিক দেখবেন আপনি কনসিস্টেন্ট হয়ে গেছেন, অটোমেটিক দেখবেন আপনি অনেক কিছু শিখে ফেলছেন যেটা যেটা আপনি জানতেন না, অটোমেটিক্যালি দেখবেন আপনার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। অটো, এটা অটোই হবে। কিন্তু যদি আপনি দেখেন যে আপনি নিজে ডিসিপ্লিন না থাকেন, আপনি যদি রেগুলারলি মেন্টরের কথা না শুনেন, মেন্টরের সাথে লেগে না থাকেন, দেখবেন আপনি কয়দিন পরে অনেক প্রবলেম খুঁজে পাবেন মেন্টরের, তারপরে পরিবেশের, তারপরে কোর্সের, তারপরে পরিবারের, তারপরে ল্যাপটপের, তারপরে ইন্টারনেটের, তারপরে একাডেমিকের, বিশাল প্রবলেমের একটা একটা ঘাঁটি, বিশাল ঘাঁটি। সো ওই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কারণ কে বের হয়ে আসবে? আপনাকে বের হয়ে আসতে হবে। সো ফার্স্ট থিং, খাতায় লিখে ফেলেন আপনি কবে কয় তারিখের মধ্যে জব পাবেন। এই যে 2টা ঈদ গেল, আগামী ঈদে ধরেন, বা আগামী এই যে বছর শেষের দিকে, আপনি আপনার বছর শেষ হোক বা আগামী 3 মাস পরে আপনি আপনার নিজের টাকা দিয়ে আপনার ওই যে প্রিয় মানুষের কথা বলছিলাম তাকে কিছু দিতে চান। আপনার নিজেও যদি আপনি নিজের প্রিয় হন, ধরেন অনেকের অনেক স্বপ্ন থাকে, সেদিন আমার এক ছোট ভাই বলতেছিল যে তার একটা স্মার্ট ওয়াচ নেওয়ার অনেক দিনের শখ, সে নিবে, আমার কাছে জিজ্ঞেস করতেছিল যে ভাই কোন স্মার্ট ওয়াচটা নেওয়া যায়। তো এরকম অনেক স্বপ্ন কিন্তু আপনার আছে, তাই চিন্তা করেন বাবের কাছ থেকে টাকা নিয়ে করবেন, মার কাছ থেকে টাকা নিয়ে করবেন, নাকি আপনার নিজের টাকা দিয়ে করবেন। তো আপনি যদি নিজের টাকা দিয়ে করতে চান তাইলে আগামী 1 মাসের মধ্যে জব করবেন, এন্ড ডেটটা লিখে ফেলে। খাতায় লিখে কি করবেন? রেখে দিবেন খাতার ভিতর না, ওই একটা সাদা পেজ নেন, ডেট লেখেন যে এত তারিখে আমি জব পাবো, ছিঁড়েন, ছিঁড়ে আপনি যেখানে বসে কাজ করেন তার সামনে টেপ দিয়ে লাগাই দেন। কোনো ধরনের অত ফ্যান্সি ফ্যান্সি সিস্টেম দরকার নেই। ওয়ালপেপার দিয়েন না ল্যাপটপে মোবাইলে, ও দিয়ে লাভ হয় না। কারণ আপনি মোবাইলে ওয়ালপেপার তো টাইম কাটান না, আপনি তো টাইম কাটান ফেসবুকের রিলে, আর নাহলে পিসিতে বসলে ক্রোমে অথবা অন্য কিছু। তো খামাখা ওয়ালপেপার দিয়ে লাভ কি? কিন্তু আপনি যেখানে বসে কাজ করেন তার সামনে যদি আপনি লিখে রাখেন, আপনাকে অটোমেটিক্যালি মনে, মানে সাবকনসিয়াস মাইন্ড আমাদের খুব পাওয়ারফুল, সে কিছুক্ষণ পর মনে, আচ্ছা আমি তো লিখছিলাম, আর তো 27 দিন বাকি আছে, আচ্ছা ঠিক আছে এখন থেকে ভালো হবে। এবং লাইফে সেকেন্ড দেখবেন সব সময় যতই আপনি ভালো হন, ভালোর কোনো শেষ নেই। কারণ আপনি আজকের থেকে কালকে যখন একটু ইমপ্রুভ হবেন, আপনার কাছে মনে হবে যে আরেকটু, ও তো আমার থেকে একটু ভালো। এবার আপনি যখন ওই স্টেজে যাবেন দেখবেন ওর থেকেও ভালো মানুষ আছে, আপনার তারপরে স্টেপে যাবেন দেখবেন এর থেকেও ভালো মানুষ। তো নেভার এন্ডিং প্রসেস। তো এটা কন্টিনিউয়াসলি করে গেলেই আপনি সাকসেসফুল আছেন এবং হতে পারবেন। সো এটা হচ্ছে ব্যাপার। আমি আপনাদের কোশ্চেন আনসার নিতে চাইছিলাম, ছোট্ট একটা এক্সারসাইজও করবো লাস্টে। তো সবাই যদি ক্যামেরা অন করেন তাহলে করবো, আদারওয়াইজ করবেন। তো ওই এক্সারসাইজ করার আগে ক্যামেরাটা অন করে ফেলেন, তাহলে আমি এক্সারসাইজটা করাবো, আমি বলবো কখন অন করতে হবে। আর যদি মানে এখানে যারা যারা আছেন আমি যদি দেখতে না পাই যে কয়েকজন অন করেন নাই, তাহলে এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ যদি করতে চান তাহলে ক্যামেরা অন করতে হবে আর কি। পিসিতে ক্যামেরা নাই, ফোন দিয়ে জয়েন করেন, কোনো সমস্যা নেই। আপনার গোপ্রো দরকার নাই, ফোনে মোবাইল দিয়ে অন করলেও হবে। এই যে দেখেন, কয়েকজন অলরেডি এক্সকিউজ দেওয়া শুরু করছে, ফোন নাই, মোবাইল নষ্ট, দেন হচ্ছে এই জিনিসগুলা। এটা আমি কেন বললাম এক্সকিউজ? ধরেন একটা জিনিস, ছোট্ট টাস্ক এখন ছিল যে আমাদের সবাইকে ক্যামেরা অন করতে হবে।
অ্যান্ড ফার্স্ট থিং আমাদের মাথায় কি আসছে, পসিবল জিনিস থেকে আমাদের নেগেটিভ জিনিস মাথায় আসছে। অ্যান্ড ইট ইজ নর্মালি আমাদের ওই যে সার্ভাইভাল ব্রেন থেকে আসছে আর কি, যে ভাইয়া আমার তো ক্যামেরায় প্রবলেম, ভাইয়া আমার তো পিসি, আমার তো ডেস্কটপ, আমি কিভাবে অন করবো? অল্টারনেটিভ কিন্তু সলিউশন আরো আছে। আপনার বাসায় কি একটাও মাল্টিমিডিয়া ফোন নাই যেখানে গুগল ক্রোম ওপেন হইতে পারে? আপনার কি মোবাইল নাই? যাদের মোবাইল নাই, আপনার বাসায় কি কারণ নাই? বা আপনি যেই হোস্টেলে থাকেন, হোস্টেলের রুমমেটের কারণ নাই? মানে আপনার কোনো জায়গায় কোনো মোবাইল কিছু নাই, আপনি আপনি এমন একটা জায়গায় থাকেন পাহাড়ের উপরে না, কিন্তু আপনার আশেপাশে মানুষজনের কাছে আছে। তো আপনি যদি 2 মিনিটের জন্য কারোর কাছ থেকে বড় করে নিয়েছে ক্যামেরাটা অন করেন, প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। তো ফার্স্ট টাস্ক যেটা ছিল, সেখানেই আমরা সাবকনসিয়াস মাইন্ডের নেগেটিভিটি দিয়ে ভরাই ফেলছি, যে হ্যাঁ এইটা তো নাই, এখন আমি কি করব? ফাইন্ড সাম সলিউশন এন্ড সলভ ইট। দ্যাটস ওয়াই ইউ আর দ্য ডেভেলপার। আদারওয়াইজ আপনাকে কোম্পানি কেন নিবে? যদি আপনি আপনাকে একটা প্রবলেম বললে আপনি বলেন ভাইয়া আমার তো এইটা সমস্যা, ভাইয়া আমার পিসির তো ইয়ে নাই, ফ্যান নাই, এই জন্য পিসি গরম হয়ে যায়, এই কারণে আমি আমার ওয়েবসাইট বানাইতে পারতেছি না, তাহলে কোম্পানি আপনাকে কেন নেবে? তো দিস ইজ দ্য ফার্স্ট থিং, ইউ গট ইউর প্রবলেম এন্ড সলভ দিস। তো ভাই ক্যামেরাটা অন করার ব্যাপারে আপনি একটা সলিউশন বের করেন, এখনই অন করতে হবে না, আমি একটু পরে করবো আপনাদের কোয়েশ্চেন নেওয়ার পরে। তো ততক্ষণের মধ্যে আপনি আপনার সলিউশনটা করে ফেলেন। তো আমি চ্যাটে কয়েকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, আমি কথা বলা শুরু করার পর থেকে দিয়েছেন, আমি তাদেরটা দিয়ে এদের হাত তুলে যারা তাদের কাছে যাচ্ছি, নতুন করে আর কেউ হাত তুলেন না কাইন্ডলি। সেম কোয়েশ্চেনই হবে আই গেস, তো উত্তর পেয়ে যাবেন, মনোযোগ দিয়ে শুনলেই হবে। তো আমি কথা শুরু করেছিলাম কই গেছে বাবা, আমরা কি সরাসরি কোনো কোম্পানিতে প্রোডাকশন লেভেলে ইন্টার্নশিপ করতে পারবো? হ্যাঁ, কেন পারবেন না? আপনি নিজের যোগ্যতা দিয়ে ইন্টারভিউ দিয়ে আপনি যদি ঢুকতে পারেন, কেন পারবেন না? তবে ভাই আপনাকে নিয়ে যে আমি যে বসায় দিয়ে আসবেন, এইটা একদম কনফার্ম। যে আপনি বলবেন যে ভাইয়া আমি তো সব করলাম, কোর্স করলাম, এবার আমাকে নিয়ে যে আপনি হচ্ছে অমুক জায়গায় বসায় দিয়ে আসেন, এটা সম্ভব না। কারণ ধরেন আমি যদি আপনাকে বলি যে আমার এই ফোন খুব ভালো, নেন, আপনি নিবেন? নিবেন না আপনি। আপনি যাচাই বাছাই করে নিবেন, কোম্পানি আপনাকে নেওয়ার সময় যাচাই বাছাই করে নিবে। আমরা আপনাকে কানেক্ট করে দিতে পারবো সর্বোচ্চ, যদি আমাদের জানাশোনা থাকে, ওই জায়গায় রিকমেন্ডেশন থাকে, ডেফিনেটলি উই উইল টক এন্ড কানেক্ট। বাট জব আপনাকে ম্যানেজ করতে হবে। জব অথবা ইন্টার্ন যেটা পাবেন সেটাতে শুরু করাটা জরুরি। তার কারণ হচ্ছে ভাইয়া, মেসেজ আগের গুলা কি হাইড হয়ে যায় নাকি? তাহলে ভাই সব মেসেজ দেখা যায় না। দেখা যাওয়ার তো কথা ভাইয়া। মাত্র যে মেসেজ নিয়ে কথা বলতেছিলাম এটা গায়েব হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভাইয়া, এমন জায়গায় নিজের ক্যারিয়ারটা শুরু করার চেষ্টা করেন যেখান থেকে আপনি নেক্সট স্টেপে যাইতে পারবেন, আপনি এগুলো শিখতে পারবেন। সো ধরেন এবিসিডি কোম্পানি নতুন ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করছে, এনার কোনো এমপ্লয়ি ঠিক ঠিকানা নাই, কোনো কিছু নাই, মানে আনপেইড ইন্টার্ন অফার করতেছে। আপনি নিজেই জানেন ভাই এটাতে যাওয়া ঠিক হবে না, খামাখা এটা আপনি আবার কোয়েশ্চেন করবেন আমাকে বা আপনার বেন্টরকে, যে ভাই আমি এই কোম্পানিতে এবিসিডি আনপেইড ইন্টার্ন, যেখানে আসলে কোনো কিছু নাই, আমি কি এখানে যাব? এই কোয়েশ্চেন করার দরকার নেই, কারণ আপনি যথেষ্ট ম্যাচিউর ভাই এই কোয়েশ্চেনের উত্তর নিজেই বের করার জন্য। তো এতে করে যেটা হবে, আপনি নিজেকে একটা স্যাটিসফ্যাকশন দিচ্ছেন যে আমি তো মেন্টরকে একটা কোয়েশ্চেন করছি, এন্ড মেন্টর ধরেন আপনার এটাই খুশি হয়ে গেল যে আচ্ছা আমি তো কোয়েশ্চেনের আনসার দিছি, কিন্তু এই কোয়েশ্চেনের আনসার দিয়ে আসলে লাভ কি হয়েছে? কারণ আপনি জানেন যে যেই জায়গাতে কোনো আগা মাথা নাই সেই কোম্পানিতে যে আসলে চাকরি করলে আপনার লাভ নেই, তো ওই কোম্পানিতে আপনি যাবেন কেন? ফার্স্ট থিং। কাজ। সেকেন্ড থিং, কোম্পানি যদি পেইড ইন্টার্নশিপ অফার করে, দেন ইউ ক্যান গো, কোনো সমস্যা নেই। এখন আনপেইড ইন্টার্ন হলেই কি বাদ দিয়ে দিবেন? বিষয়টা সেইটা না, বিষয়টা হচ্ছে আপনি কি ওখানে শিখতে পারবেন কিনা, এর আগে ওখান থেকে কেউ করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে ইউ ক্যান টক উইথ মেন্টর, আপনার যিনি মেন্টর হবেন সামনে। So আপনি তাদের কাছ থেকে এটা জিজ্ঞেস করেন, কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন করেন, কনস্ট্রাকটিভ আনসার পাবেন, যেটা আপনাদের লেভেল 1 আপনারা টোটাল এতদিন ধরে করে আসছেন। আপনি যদি লামসাম কোয়েশ্চেন করেন, সো ওইটা দিয়ে আপনার কোনো লাভ হবে না আসলে, না মেন্টরের না আপনার, তো ওটা করে লাভ নেই। তো ইউ আর এনাফ ম্যাচিউর টু থিঙ্ক অ্যান্ড রিয়েলাইজ যে কোন কোয়েশ্চেন করলে আমার লাভ হবে। আপনার মেন্টর দেয়া হচ্ছে এই কারণে যাতে আপনি তার কাছ থেকে নিংড়ে আপনার দরকারটা বের করে আনতে পারেন। ইটস নট অ্যাবাউট যে আপনাকে জাস্ট দেয়া হলো একজনকে মনিটর করার জন্য, আপনাকে সে মনিটর করবে না, মনিটর আপনি আপনার নিজের। এবং মেন্টরের কাছ থেকে আপনি নিংড়ে আপনার
জিজ্ঞাসাটা বের করতে। ওকে, সো আমি আসলে এই মেসেজ চলে যাচ্ছি যে তাড়াতাড়ি, কিন্তু ভাই যা শিখছি মনে হচ্ছে সব ভুলে যাচ্ছি আবার, এটা মনে হইতে থাকবে ভাই, এটা আজীবনের একটা প্রবলেম। এই প্রবলেম থাকবে, এই প্রবলেমের কোনো সলিউশন নেই। আপনি পড়বেন, ভুলবেন, পড়বেন, ভুলবেন, এটাই বাস্তবতা, এটাই গেলেও আবার মনে পড়বে। তো পড়ে যেতে হবে, মানে আপনার অ্যাকশন নিতে হবে ভাই। ওই পড়ে বসে থাকলে হবে না, যে সব বই মাথার মধ্যে নিব, দেন আমি অ্যাপ্লাই করবো। এই একটু আগে প্রথম দিকে যেই কথা বলতেছিলাম, তো আপনি ভুলবেন, এটা ন্যাচারাল, এটা মেনে নিয়ে আপনি পড়তে থাকেন, কাজ করতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার এই ভয় চলে গেছে। আমাদের প্রতিনিয়ত নতুন নতুন শিখতে হবে, শেখার জন্য কি পরিমাণ সময় দিতে হবে কোম্পানি নেক্সট এর জন্য। হঠাৎ করে দিয়ে বলবে করে দেখাও, হ্যাঁ আপনি হঠাৎ করে নিয়েই বলবেন ওকে করে দেখাচ্ছি। এখন কোম্পানিকে এটা বলবে, এই নাও তোমার জন্য নেক্সট নিয়ে আসলাম, আমার প্রজেক্টে আগামী 1 ঘন্টার মধ্যে তুমি নেক্সট ইমপ্লিমেন্ট করে দাও। সম্ভব না। আপনাকে কি বলবে যে 1 ঘন্টার মধ্যে বিরিয়ানি রান্না করো? সম্ভব? বা কোনো জায়গায় কি আপনাকে এটা বলবে যে ঠিক আছে, যে তুমি চিটাগাঙে থাকো, আগামী 1 ঘন্টার মধ্যে তুমি ঢাকায় আসো? আপনি জীবনে এই ধরনের কোশ্চেন শুনছেন যে আগামী 1 ঘন্টার মধ্যে তুমি ঢাকায় আসো কোনো জায়গাতে, কোনো কাজে? আই গেস কোনো সময় শুনেন নাই, শুনবেনও না। তো প্রত্যেকটা কোম্পানি আপনাকে নতুন কিছু দিবে ঠিকই, সেটার জন্য সময় দিবে, অথবা আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার কতক্ষণ লাগতে পারে বা কতদিন লাগতে পারে। তো আপনি খুব পোলাইটলি অনেস্ট আনসারটা দিবেন যে ভাই আমি তো এর আগে করি নাই, বাট আমার করতে হয়তো বা 7 দিন, 10 দিন, 15 দিন লাগতে পারে। তো ওই টাইমটা আপনি হচ্ছে নিজের ক্যাপাসিটি অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। আমি একটা গল্প বলি। আমাদের, আমি তার সাথে একবার পডকাস্টে বসছিলাম, তো তিনি বলতেছিল যে তাকে একটা কোম্পানি থেকে, মানে সে মাঝখানে জব হারাই ফেলছে, জব নাই, ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো দেশের বাইরে। তো জব চলে গেছে, এরপরে সে একটা পাইছে, ক্লায়েন্ট পাইছে। নর্মালি তো অনেক পরিচিত মানুষ হয়, ক্লায়েন্ট পাইছে, কিন্তু তাকে সে বলছে ডটনেট দিয়ে প্রজেক্টটা করে দিতে হবে। জিন্দগিতে তো ডটনেট করে না। সে বলছে যে ওকে ঠিক আছে করে দিব। বলছে তো কতদিন লাগবে? যে ইউজুয়ালি তো এটা করতে সময় একটু বেশি লাগে, আমি যেহেতু ডটনেট নিয়ে এর আগে কাজ করি নাই, so আমি তোমাকে 15 দিনের মধ্যে একটা আপডেট জানাবো। আমি যদি করতে পারি, বা আমি তোমাকে এইটুক করে দেখাবো, যদি তোমার এটা ওকে থাকে দেন আমরা পরের প্রসেসে যাবো। এই 15 দিন যে সে টাইম নিল, এই 15 দিনের মধ্যে সে 10 দিনের মধ্যে ডটনেটের কাজটা করে কমপ্লিট করে ফেলছে। কিভাবে? কারণ সে প্রোগ্রামিং জানতো, এই জন্য সে 10 দিনে করে ফেলতে পারছে। আর নতুন জিনিস করছে, কিন্তু ডটনেট আমরা এখানে কেউ করি না। তো আপনার টাইপস্ক্রিপ্ট বলেন আর নেক্সট.জেএস বলেন, এগুলো তো এই সেম জনরার জিনিস। তো এটা তো ডালভাত আপনার কাছে। বা ওই কনফিডেন্টটা রাখতে হবে যে আমি, so এইটা আসলে নিজেকে কনফিউজ না করে কনফিডেন্ট হন যে আমি এই অ্যাসাইনমেন্ট গুলাতে ভালো করে আসছি, আমি কিছু না কিছু তো জানি। ওকে, আমার ভয় লাগতেছে, যান আপনি টেস্ট করেন, গুগলে যান, যে বলেন যে আমি আমার জাভাস্ক্রিপ্ট স্কিল টেস্ট করতে চাই, কি করতে? অনেকগুলা জিনিস দিবে, ফলো করে নিজেকে টেস্ট করেন। এই অ্যাকশন না নিয়ে ওই বসে বসে চিন্তা করে আপনার ধরেন কোনো সলিউশন আসবে না। আমি আপনাদের সাথে খুবই ক্যাজুয়ালি এবং একটু অন্যভাবে কথা বলতেছি, কারণ ধরেন আমি বুঝাই দিতে পারি, এতে করে আপনার কোনো লাভ নিয়ে আপনাদের কোনো লাভ নেই। যদি আপনি, সো ইটস অল অ্যাবাউট ফর ইউর ক্যারিয়ার। ওকে ভাই, আনপেইড ইন্টার্নশিপ উত্তর দিচ্ছি আমি। আই ক্যান নট ডু, আই ক্যান ডু ইনশাল্লাহ, ইফ আই স্টাক আই উইল ট্রাই, দ্যাটস ইট। স্টাক হইলে হয় শিওর হবে। হোয়াট স্ট্যাটিক টাইপ অর ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা ইজিপি থেকে কিভাবে লাভবান হইতে পারি, মিন্স আপনাদের ভূমিকা এন্ড আমাদের কাজ সম্পর্কে আর একটু কি থেকে আপনি আসলে কি চাচ্ছেন সেটা হচ্ছে ব্যাপার। যে আপনি কি এখানে আসছেন যে ধরেন যাব, একটা চাকরি নিব এন্ড কোনো ধরনের কাজ কাম না, দেন ইজিপি ইজ নট উইল হেল্প ইউ। তাহলে ইজিপি আসলে কি? না, ইজিপি নতুন কোনো কিছু না। ইজিপি ইজ অল অ্যাবাউট আপনি যা এতদিন শিখছেন সেটা প্র্যাকটিস করবেন, যা এতদিন শিখছেন সেটা ইমপ্লিমেন্ট করবেন। তো থাকবে তার গাইডলাইন শুনে আপনি প্রতিদিন যা বলবে সেটা করবেন। মানে ধরেন মেন্টর, মেন্টর
তখনই ধরেন আপনি পিছলাই গেছেন। মেন্টর কম জানতেই পারে ভাই, কেউ ধরেন সব তো জানে না পৃথিবীতে, আমি অনেক কম জানতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি আমাকে ওটা ধরাই দেন যে ভাই আমার আসলে এই প্রবলেমটা হচ্ছে, আমি কিভাবে সলভ করব, আমি যদি আনসার না জানি আমি আপনাকে বলতে পারি, আমি আপনাকে জেনে জানাচ্ছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেভাবে আপনাকে জেনে জানাইতে পারবো, আপনিও জেনে জানাবেন, দেন দুইজন একসাথে বসে আমরা একটা প্রপার সলিউশন বের করতে পারবো। রাদার এটা তো সলিউশন হবে না। সো ওই আমরা ইগোতে চলে যাবো আর কি, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট হয়ে তো লাভ নেই। পেতে গেলে এই বোরিং এবং রেগুলার কাজগুলাই করতে হয়। একটা শ্লোক আছে আর কি জব ফিল্ডে, যে ফাইন্ডিং আ জব ইজ আ ফুল টাইম জব। তো চাকরি খোঁজাটাও একটা সম্পূর্ণ ফুল টাইম চাকরি। তো সেইটাই প্র্যাকটিস করব আমরা বুট ক্যাম্প গুলোতে, ইজেপির। আর আমাদের ভূমিকা হবে আপনাদের এই যে এই কালেকশন গুলো, এই যে আপনি টোটাল প্র্যাকটিস যে করবেন, এই প্র্যাকটিসের টাইমে আপনাকে গাইডলাইন দেওয়া, আপনার সাথে থাকা, আপনার যেখানে যেটা যেটা প্রয়োজন, উই উইল গাইড ইউ, উইল সাপোর্ট ইউ, যাতে করে আপনি আপনার যে গন্তব্য, আপনার যে জব পাওয়ার যেই টাইম লাইন, সেটার মধ্যে আপনি চাকরি পান। এবং আপনি যদি ভালো করেন, আমরা বিভিন্ন জায়গায় আপনাকে রিকমেন্ডও করব। সো এটা হবে আমাদের ভূমিকা। এন্ড আমাদের কাজ সম্পর্কে আর একটু ক্লিয়ার করে বললে ভালো হইতো। এখন ভাইয়া ধরেন আপনি ফুটবল মাঠে খেলা দেখতে না যেয়ে, বা আপনি মোবাইলে বা যে কোনো জায়গায় খেলা দেখতে না যেই যদি বলেন যে তুমি আমাকে টোটাল খেলা সম্পর্কে একটা ওভারঅল ক্লিয়ার ধারণা দাও, সেটা তো সম্ভব না। আপনাকে খেলতে নামতে হবে। সো আমি যতটুকু বললাম এটা হচ্ছে ক্লিয়ার, বাকিটা আপনি খেলতে খেলতে জানতে পারবেন আশা করি। কিন্তু খেলতে নামতে হবে ভাইয়া, না খেললে আসলে এই লাভ নেই। নন সিএসি থেকে এইটা ভাইয়া এর কোনো রিলেভেন্সি নাই এখন। সিএসি নন সিএসি পৃথিবীতে এখন বিলং করে না। আপনি সিএসি হন আর নন সিএসি হন, ডাজেন্ট ম্যাটার। ইফ ইউ ক্যান ডু ওয়ার্ক ফর এ কোম্পানি, ইউ আর দ্য পারসন। আর আপনি যদি এই সিএসি নন সিএসি এর মধ্যে এখন আটকায় থাকেন, তাহলে এটা এখন এটার ইররিলেভেন্ট কোশ্চেন হবে। তো নন সিএসি বলে কিছু নাই, সিএসি বলেও কিছু নাই। এভরি সিঙ্গেল পারসন ইজ সিমিলার। এখন আপনি কতটুকু পারেন তার উপরে ডিপেন্ড করে আর কি। সো এটা হচ্ছে ফ্যাক্ট। এখন কিছু জায়গাতে নামের ভারে, ধরেন কেউ যদি বুয়েট থেকে বা ঢাকা ভার্সিটি থেকে কিছু একটা করে, বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, পড়ালেখা করে, নর্মালি আপনার সারাউন্ডিংস এ মানুষজন কি করে, তাদেরকে একটু বেশি হচ্ছে একটু মাথায় তুলে, খুব স্বাভাবিক। তার মানে কি তারাই দা বেস্ট? এমনকি সব জায়গায় দেখছেন আপনি যে তারাই বাংলাদেশের সবখানে বসে আছে। ন্যাশনালের কেউ কি কোনো জায়গায় বসে নাই টপ পজিশনে? আছে কিন্তু। সো ইটস অল অ্যাবাউট ইউর স্কিল। কিছু জায়গাতে কিছু মানুষ বায়াস থাকে, সো ওইটা আপনার প্রবলেম না, ওইটা ওই মানুষের প্রবলেম। সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি আপনার স্কিলের দিকে মনোযোগ দেন। 1 মান্থের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, কোনো মোটিভেশনের দরকার নেই। একজন এক পডকাস্টে বলেছিল যার নিড আছে সে পেতেই হবে, অন্যের মোটিভেশন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ, এটাই হচ্ছে পয়েন্ট। ওকে ভাই, কম্পিউটারের ক্যামেরা নেই, অন করতে পারছো, আমি উত্তর দিছি। নন সিএসসি আচ্ছা। সো আই গেস আমি বেশি ভালো হবে। আচ্ছা, জব স্যালারি রেঞ্জ আশা করতে পারি ইন্টার্নশিপে। আপনার স্যালারি রেঞ্জ আশাই করেন না, দিস ইজ দ্য ফার্স্ট থিং। আপনি যদি আপনার স্যালারি রেঞ্জ ফিক্স করে ফেলেন, দেন আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন বা বিহাইন্ড দ্য সিন চলে যাবেন। এটার কারণ কি? ফার্স্ট থিং, ইউ আর দ্য ফ্রেশার। সো আপনাকে আগে আসলে ওই প্লে গ্রাউন্ডটা পাইতে হবে, যে আপনি আসলে খেলতে নামবেন। আপনি মাঠেই ঢুকতে পারলেন না, আপনি যদি বলেন যে আমাকে নেইমারের মতো বেতন দিতে হবে, তাহলে কি সম্ভব? আগে তো নেইমার হইতে হবে, তারপরে না নেইমারের মতো বেতন আপনি পাবেন। তো প্রথমে আপনি স্যালারি এক্সপেক্টই করেন না। জিনিসটা হচ্ছে যেখানে আপনার শেখার জায়গা পাবেন, আপনি স্টার্ট করেন। দ্যাটস দ্য মেইন ফিলোসফি, যে ভাই আমি শিখতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, আমার ক্যারিয়ার শুরু হবে, আই এম গোয়িং দেয়ার। 3 মাস করেন, ওইটাকে বেজ করে, ওইটার উপরে ভরসা করে আপনি নেক্সট স্টেপে মুভ করবেন। আপনি প্রথমবারে এই ধরেন আকাশ নাও ছুঁতে পারেন, সমস্যা নেই, বাট আপনি যদি ধাপে ধাপে নিজেকে উপরের দিকে উঠেন, আপনি আকাশ ছুঁতেই পারবেন। সো ওইভাবে চিন্তা করেন। সো এক্সপেক্টই করেন না আপনি কত স্যালারিতে ঢুকবেন, যা পাবেন সেটা দিয়ে ঢুকবেন।
শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে ভাইয়া, আপনি ওখানে শিখতে পারবেন নাকি পারবেন না, আপনার ওখানে কি গ্রো হবে নাকি হবে না, এইটা 100% আপনি বুঝতে পারবেন না, বাট বাইরে থেকে যতটুকু বোঝা যায় বুঝে আপনি ঝাঁপ দিলেই হবে আর কি। আচ্ছা, প্রোগ্রামিং হিরোর স্কিল ম্যাপারের কাজ কি? স্কিল ম্যাপারের কাজ হচ্ছে স্কিলটাকে ম্যাপ করা। এটা আপনি ধরেন বিভিন্ন সময় পরীক্ষা টরীক্ষা দিবেন বা দিচ্ছেন, সেটাই এটা আরেকটু সামনে মডিফাই হচ্ছে, আরো মডিফাই হবে, ওইটার মাধ্যমে আপনি আপনার স্কিলটা কোন অবস্থায় আছে সেটা বুঝতে পারবেন। সো বা আপনি নিজেকে টেস্ট করতে পারবেন যে কতটুকু আপনার ক্যাপাসিটি, কোন ল্যাঙ্গুয়েজে কতটুকু হইলো, কোন টেকনোলজিতে কতটুকু হইলো, এইটাই। ইন্টার্নশিপের বেশি ভালো হবে নাকি জবের কেলে বেশি ভালো হবে, রিয়েল প্রজেক্ট কন্ট্রিবিউট করতে পারবো, বা ইন্টার্নশিপে আপনি রিয়েল প্রজেক্টই করবেন, ইন্টার্নশিপ নিয়ে কি আপনারা বসায় রাখবেন, ইন্টার্নশিপ নিয়ে কি আপনার কোম্পানিতে বলবে আসো তুমি ইন্টার্নশিপ আমার অফিসের গেস্ট, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু বসে থাকবে। তো আপনি ইন্টার্নশিপেও কাজ করতে হবে। তো ইন্টার্নশিপেও আপনি কাজই করবেন রিয়েল ওয়ার্ল্ডে। তো আপনি যখন ফ্রেশার, আপনি চাকরি, ইন্টার্ন পান আর ফুল টাইম জব পান, পার্ট টাইম জব পান, স্টার্ট ইউর ক্যারিয়ার, দ্যাটস দ্য মেইন থিং ভাই। ওই আগে ব্যারিয়ার সেট করেন না, কারণ ভাই আপনার পকেটে নেই টাকা, আপনি যদি চিন্তা করেন আমি বসুন্ধরা সিটি থেকে শপিং করবো, ইজ নট পসিবল, রাইট? সো আগে স্টার্ট করেন ক্যারিয়ার, দেন ইউ উইল গ্রো আস্তে 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 না, এখন এই সময় ফাস্টারই হবে। সো ডোন্ট ওরি অ্যাবাউট ইট, রাইট? স্টার্ট করতে হবে। মেন্টরকে কি যতবার ইচ্ছা ততবারই কোশ্চেন করতে পারবো? ইয়েস, যতবার ইচ্ছা ততবারই কোশ্চেন করতে পারবেন, বাট একটা রিকোয়েস্ট ভাই, কনস্ট্রাকটিভ কোশ্চেন করেন, রিপিটেটিভ কোশ্চেন বারবার করেন না। যদি আনসার দিয়ে দেয় সেম কোশ্চেন আবার করেন না, যে ভাইয়া আপনি তো এবার ওইটা বলছিলেন, ওইটা পরে আমার না এইটা মাথায় আসছে, এইটা আবার কি? তো একটু নিজে হোমওয়ার্ক করে যায় আর কি। তো নিজে করে গেলে আপনার কোশ্চেনটা কনস্ট্রাকটিভ হবে, মেন্টরও বাধ্য হবে আপনাকে কনস্ট্রাকটিভ উত্তর দিতে। আদারওয়াইজ দেখবেন মেন্টরও আপনাকে যে উত্তর দিচ্ছে ওটা দিয়ে আপনারও কোনো লাভ হচ্ছে না, আবার আপনারও মানে মেন্টরেরও কোনো লাভ হচ্ছে না। তাই ইজেপি কি হবে এসআইসি থেকে ডিফারেন্ট মিনস, এই কোর্সে আপনাদের এসআইসি ইজেপি ভাইয়া টোটালি দুই জগতের জিনিস। কেন আমরা বারবার এই জিনিস এক করি আই ডোন্ট নো, আমরা এটা বারবার নোটিশে দেখেছি, বারবার সব জায়গায় দেখছি। এসসিআইসি ইজ এ কোর্সের সাথে কানেক্টেড, কোর্স কমপ্লিট করবেন ইউ উইল গেট দ্য এসসিআইসি, নর্মালি নাম্বার নিয়ে। ইজেপির সাথে এসসিআইসির কোনো কানেকশন নেই, নো কানেকশন। ইজেপি মানে আপনার ব্যাচে যেই 5,000 জন মানুষ ছিল, আপনি মোস্ট লাকি না, মোস্ট কনসিস্টেন্ট এবং মোস্ট হার্ডওয়ার্কিং পারসন, দ্যাটস ওয়াই আপনি আগে আগে জব প্লেসমেন্ট পাইছেন, দ্যাটস দ্য ডিফারেন্স। আর কোনো কিছু ভাইয়া এটার সাথে মিল নাই। এসসিআইসির জায়গায়, ইজেপি ইজেপির জায়গায়, আপনি একটু আগে আগে জব প্লেসমেন্ট পাইছেন, বাকিরা কয়দিন পরে পাবে এসসিআইসি তে, এটাই। সো এইটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, if you fail in EJP interview তো নাই, then will help you to do better in SIC. I guess that's the main benefit. No, that's not the main benefit. Main benefit is আপনি এখান থেকে শিখেছেন এবং চাকরিতে গেছেন, that's the benefit. সো এখানে আপনি কি পাইলেন, এটা আপনার লাইফে কোনো কিছু চেঞ্জ করে ভাই, এখানে আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন। সো আপনি তো ক্যারিয়ার শুধু লাভ কি? লাভ আছে? কোনো লাভ নেই। তো ভাইয়া ওই চিন্তাই বাদ দেন, ইন্টারভিউতে যদি ফেল করেন কোনো সমস্যা নেই, বারবার ইন্টারভিউ দিবেন, বুট ক্যাম্পে বারবার ইন্টারভিউ দিতে যাবেন, মেন্টরের কাছে জিজ্ঞেস করবেন, নোট নিবেন, প্র্যাকটিস করবেন, মেন্টর উইল গাইড ইউ, কোনো সমস্যা নেই। তো এসএসসি কোনো সমস্যা নেই, বাট ডিপেন্ডিং অন ইওর নিড আপনি আপনার মেন্টরের সাথে কমিউনিকেট করে সলিউশন বের করে ফেলবেন। বাট ওই এখানের বেনিফিটের কথা চিন্তা করে আপনি আপনার মূল যে জিনিসটা সেটা মিস করেন না। স্যালারি রেঞ্জ নিয়ে বলছি আমি, আই ক্যান মেইল ইউ পার্সোনালি, কোনো সমস্যা নেই। ইন্টারভিউতে যখন আস করবে আপনার স্যালারি এক্সপেকটেশন কত, তখন আনসারটা কেমন হওয়া উচিত। খুবই চমৎকার কোশ্চেন, এই কোশ্চেনের আনসার আপনাকে মেন্টরও খুব ভালোভাবে দিবে। আমি একটু শর্ট করে বলি সবার জন্যই, একেবারে চোখ বন্ধ করে চলে যাবেন না, আপনি অবশ্যই ওইটার একটা প্রিপারেশন নিয়ে যাবেন, কোম্পানি সম্পর্কে জেনে শুনে যাবেন। তো ওই অনুযায়ী আপনি বলবেন, এবং ইন্টার্ন হয় তাহলে তারা ইন্টার্নে আসলে কেমন স্যালারি দেয়, যদি ফুল টাইম হয় তারা ফুল টাইমে কেমন স্যালারি দেয়, এটা একটু ঘাটাঘাটি করে তো আপনি যাবেন। কিছু পেলেন না, সমস্যা নেই, পাওয়ার খুব সহজ উপায় হচ্ছে ভাই জেমিনিতে যাবেন, ওকে লিখ টাচটাকে অন করে দিয়ে ক্লিক করে বসে থাকবেন, ও দুনিয়াদারি ঘেটে ঘুটে এনে আপনাকে আনসার দিয়ে দিবে। খামাখা ভাই শুধু শুধু ব্রেন নষ্ট করে। ইন্টারভিউতে এটা একটা ব্যাপার। তো ওই এক্সপেকটেশন অনুযায়ী, ওই রেঞ্জ অনুযায়ী আপনি আপনার এক্সপেকটেশনটা বলবেন যে
Normally, I am starting my journey, so compensation. But আমি যতটুকু দেখেছি মার্কেট থেকে আপনারা তো এরকমই দেন, সো আই এম এক্সাইটেড অন দ্যাট অ্যাজ ওয়েল। যদি আপনি সেটাতে এক্সাইটেড থাকেন, যদি না থাকেন, যদি তাদেরটা দেখেন অল্প 2,000 টাকা, তো বলবেন যে সেক্ষেত্রে বলতে পারেন যে নর্মালি মার্কেটে তো 10K করে যায়। সো 10K এর মধ্যে যে মানে নর্মালি যেটা হয় যে বাংলাদেশ মার্কেটে ইন্টার্নশিপের জন্য 10,000 বা 8,000 টাকা দেওয়া হয়, ইন্টার্নশিপের কথা বলছি। তো সেই জায়গাটাতে আমি 8 থেকে 15 এর মধ্যে যে কোনো এক জায়গাতে আই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। এইটা 1 নাম্বার হতে পারে। 2 নাম্বার হতে পারে ইউ ক্যান আস্ক দেম যে এইটার জন্য আপনাদের বাজেট কেমন। সো ইউ ক্যান আস্ক দ্যাট অ্যাজ ওয়েল। বাট এই যে এই অপশন গুলো বললাম, কেউ জিজ্ঞেস করলো আর বিসমিল্লাহির রহমানির রহিম আপনি এই কথা যদি বলে ফেলেন তাহলে প্রবলেম। তাহলে ভাই করবোটা কি করবেন, আপনার সিচুয়েশন অনুযায়ী আপনাকে আনসারটা দিতে হবে। যদি তারা খুবই ডেসপারেট হয়, দেন আপনি আপার হ্যান্ডে থেকে কমিউনিকেট করবেন। যদি তারা আপনার প্রতি খুবই ইন্টারেস্টেড হয়, তাহলে আপনিও যদি 1 হাত বাড়ায় দেন তাহলে হওয়ার সম্ভাবনা বাড়ে। সেক্ষেত্রে ডিফারেন্ট ওয়েতে কমিউনিকেট করবেন। সেটা ডিপেন্ড করতেছে বিভিন্ন সার্কামস্টেন্সেস এর উপরে। বাট এই কয়েকটা জিনিস ইউ ক্যান ট্রাই, এন্ড মেন্টরের সাথে আপনি এটা প্র্যাকটিস করতে পারবেন, কারণ ওখানে আপনার একটা পেয়ার অফ লার্নিং পার্টনার্স থাকবে আর কি। তো আশা করি আমি কিছুটা দিতে পেরেছি। আমরা আগের জিনিসগুলা কেমন রিভিশন দিব এবং প্র্যাকটিস করব। ভাই আপনি যখন কাজ করবেন, যখন বিপদে পড়বেন, যখন বুঝতে পারবেন না, তখন রিভিশন দিবেন। এটা কোনো পরীক্ষার জিনিস না, এসএসসি এইচএসসি বা মাস্টার্স এর পরীক্ষা না যে আপনি বারবার বইয়ের পৃষ্ঠা রিভিশন দিয়ে মুখস্থ করে ভাজা ভাজা করে ফেলবেন এন্ড আপনি স্যালারির উপর স্যালারি বেশি বেশি পাবেন। এখানে আপনি আপনার অ্যাকশনের উপরে স্যালারি পাবেন, আপনার কাজের উপরে স্যালারি পাবেন। সো আপনার কোনো কাজ করতে যেয়ে যদি কোনো জায়গায় আটকায় যান, আপনি তো জানেন কোন মডিউলের কোন মাইলস্টোনে কোন জায়গাটাতে কি আছে, তাহলে ভিডিওটা অন করে ওটা একটু দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি দেখলে খুব ভালো হবে। ইজেপি কতদিন পর্যন্ত চলবে নাকি জব পাওয়ার আগে পর্যন্ত চলবে? ইজেপি 60 দিন চলবে না, এই 60 ডেজ এর মধ্যে আপনাকে চাকরি পেতে হবে। যদি 60 ডেজ এর মধ্যে চাকরি না পান দেন ইজেপি তো ক্লোজ হয়ে যাবে। তো 60 ডেজ এর মধ্যে আপনাকে চাকরি পেতে হবে। কারণ এদের মধ্যেই এর ভিতরে সবাই চাকরি পাইছে এর আগে, আপনার আগের ব্যাচ গুলা পাইছে। তো আপনি কেন পাবেন না? আপনি কি আলাদা কেউ? আপনার কি আর 2টা হাত কম আছে? আপনার তো 2টা হাতই আছে, তাদেরও 2টা হাতই ছিল, মাথাও একটাই ছিল, চুলও ছিল মাথায়, সেম কোনো ডিফারেন্স। প্রোগ্রামিং হিরোতে জব কিভাবে পাওয়া যাবে? অন্যান্য কোম্পানিতে যেভাবে পাওয়া যায় প্রোগ্রামিং হিরোতেও সেম ভাবে পাওয়া যায়। ওই খুঁজে দেখতে হবে। ইজেপি থেকে আমাদের নতুন কিছু শেখানো হবে বলছি আমি। ইংলিশের লেভেল বিগিনার টু ইন্টারমিডিয়েট মেন্টর কি ইংলিশের কোনো মাসালা দিবে? আচ্ছা, মাসাল মাসালা নাই আসলে। জিনিসটা হচ্ছে কোনো রকেট সায়েন্স না আসলে। ইংলিশ আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো ইংলিশের এরকম কোনো ওষুধ নাই যে আপনি খেলেন আর কালকে থেকে আপনি ইংলিশে গড়গড় করে বলতে পারলেন আই এম ইংলিশ। ইটস নট পসিবল আর কি। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। সো মেন্টর আপনাকে কিছু প্র্যাকটিস দিবে। যদি মেন্টর প্র্যাকটিস না দেয়, আপনি নিজে মেন্টরকে বলেন ভাই আমাদের প্র্যাকটিস দেন, আমাদের প্র্যাকটিস দরকার। আই গেস আমাদের একটা প্র্যাকটিস সেশন হলে ভালো হতো। তো এটাতে কোনো সমস্যা নেই যে আপনি বলতে পারবেন না, আপনি মেন্টরকে বলবেন যে ভাই আমাদের প্র্যাকটিস সেশন দেন, আমরা প্র্যাকটিস করবো। দেন প্র্যাকটিস করে করে ইউ উইল বি গুড। তো ইংলিশের জন্য কোনো আলাদা রকেট সায়েন্স বা অক্সফোর্ড পড়ে ফেলতে হবে বিষয়টা তা না। আপনি যা জানেন আপনি সেভাবেই বলবেন। ভাইয়া ইউরোপের বা হচ্ছে আফ্রিকান বা অ্যারাবিয়ানরা মানে অনেক লামসাম ইংলিশ বলে পৃথিবীতে কাঁপাই ফেলতেছে, আর আমরা অনেক ভালো ইংলিশ বলতে পারি, শুধুমাত্র হেজিটেশনের কারণে আমরা পেটের দিকে কথা বের করতে পারি। সো আপনি প্র্যাকটিস করতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে এন্ড প্র্যাকটিস করতে হবে। সো তাহলেই আপনি ইংলিশে ভালো হবেন। প্র্যাকটিসটা মুখে করতে হবে, অন্তরে না, মনে মনে না। আমরা যারা দেশের বাইরে থেকে জব সার্চ করবো তাদের কি করা উচিত? অনলি যেখানে থাকি ওইখানে খুঁজবো আর বাংলাদেশে ট্রাই করা উচিত স্যালারি মাথায় রেখে। এক্স্যাক্টলি। সো দেশের বাইরে থাকলে আপনার তো ওইখানের কন্ডিশনটা ডিফারেন্ট। গুড কোয়েশ্চেন। সো ওই অনুযায়ী আপনি আসলে জব বাংলাদেশে খুঁজে তো আলটিমেটলি আপনার ওখানে আপনি ম্যানেজ করতে পারাটা ডিফিকাল্ট হতে পারে, কারণ বাংলাদেশের টাকা তো খুব ভালো, মান তো অনেক চমৎকার। সো ওই জায়গাটাতে তো আপনার আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো বাংলাদেশ বাদ দিয়ে আপনি ওই এলাকাতে প্লাস আরো যদি রিমোটলি ওই এলাকার আশেপাশে কোনো জায়গায় আপনি খুঁজতে পারেন বা পেতে পারেন, সেটা আই গেস সব থেকে ভালো হবে। আপনি মেন্টরের সাথে ওই বিষয়টা নিয়ে একদম হ্যান্ড অন আলোচনা করে
আপনি সলিউশন করতে পারেন। আমি তো ডিটেলসে আপনার কাছ থেকে জানি না, তো আরো ডিটেলসে জানলে হয়তো আরো ভালো আনসার দিতে পারবো। হ্যাঁ, আমি আমার মেল দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, চ্যাটে আর কোশ্চেন করেন না, তারা হাত তুলছে, তারা পরে আন্দোলন শুরু করলো যে ভাই আপনি শুধুমাত্র চ্যাটের কোশ্চেনের আনসারই নিচ্ছেন। ফাইনাল, ভাইয়া আমার সামনের মাসে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম হতে পারে, তাহলে কিভাবে বিষয়টা হ্যান্ডেল করবে? ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো, আপনি কি এই কোশ্চেনের আনসার জানেন না? জানার কিন্তু কথা। কিরকম? ওই যে মোবাইলে ক্যামেরা নাই টাইপস জিনিসটা, প্রথমেই আপনি আপনাকে একটা নেগেটিভ জোনে ফেলাই দিচ্ছেন। ভাই আমার তো সামনের মাসে এক্সাম, আমি কি করব? আমি একটা এক্সাম্পল বলি। আমি যখন আমার প্রথম জব শুরু করি 6-7 বছর আগের কথা, তো তখন আমি তো গ্রাজুয়েশন শেষ করে মাত্র ইন্টার্নশিপ শুরু করছি, চিল পুরা। আমার সাথেই একজন সফটওয়্যার ডেভেলপার ছিল, তিনি পার্মানেন্ট, তিনি হচ্ছে ইউআইইউ তে পড়তো। আরিফ ভাই ওনার নাম, হ্যাঁ আরিফ। ইউআইইউ তে সেকেন্ড ইয়ারে পড়তো তখন, আমার সিনিয়র কিন্তু, মানে তখনই পজিশনে আমার সিনিয়র তিনি। সো একদিন সকালে তিনি অফিসে আসে না, আমার পাশের ডেস্কে বসতো। তা আমি বলি, কি রে আজকে আসলো না? আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই উনি আসে নাই? তা তো জানি না আসে নাই কেন। আচ্ছা ঠিক আছে। 2:30টার দিকে উনি আসছে, ঘেমে টেমে ভিজে টিজে, এসে লাঞ্চ করতে বসছে। সো আমি চা বানাইতে গেছি, যে বানাই বানাই তখন ভাইয়ের সাথে কথা বলছি, ভাই আজকে সকালে আসলেন না, যে কোনো সমস্যা হয়েছে নাকি, আবার এই অবস্থা? বলে না ভাই, ফাইনাল পরীক্ষা ছিল, পরীক্ষা একটাই শেষ হলো, এরপরে আসলাম অফিসে। সো পরীক্ষা ফাইনাল দিয়ে সে অফিসে আসছে, তার পরের দিন বা একদিন পরে তার আবার আরেকটা পরীক্ষা ছিল। তো ওই দিন রাতে সে অফিস থেকে বাসায় যায় নাই, কারণ তার ওই অফিসের প্রজেক্টটাও খুব জরুরি, কারণ প্রোডাক্টের ডেডলাইনটা 1 সপ্তাহ পরে তাকে সাবমিট করতে হতো। 1 সপ্তাহ না 10 দিন, কোনো এক্স্যাক্টলি মনে না, এরকমই শর্ট টাইম ছিল, যেটা তার পরীক্ষার পর পরই আসলে দিতে হইতো আর কি। মানে পরীক্ষা শেষ হবে তার 1-2 দিন পরেই আসলে তাকে ওই ডেলিভারিটা করতে হবে, ডিপ্লয় করতে হবে। তো এই কারণে সে ওই দিন অফিস থেকে বাসায় যায় না, মানে সে অফিসেই থাকছে, রাতের বেলায় অফিসেই পড়ালেখা করছে, অফিসেই ঘুমাইছে, পরের দিন অফিসেই থাকছে, এবং ওই অফিস থেকে সে ওই পরের দিন বিকালে বাসায় গেছে, কারণ বাসা থেকে ভার্সিটি কাছে। তো বিকালে বাসায় যে দেন পরের দিন পরীক্ষা দিয়ে আবার অফিস আসছে। তো এটার এই গল্পটা বলার উদ্দেশ্য কি? গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া, আপনি যদি চান আপনি সলিউশন বের করতে পারবেন। এখন এই সলিউশন আপনাকে বের করতে হবে। আমার কাছে তো আপনার জীবন নাই, আমি তো আপনাকে দেখি না। তো আপনার লাইফ, আপনার টাইম, আপনার ক্যালেন্ডার আপনি মেনটেন করতে পারেন ভাইয়া, আমি তো পারি না। তো মূল যে ব্যাপারটা হচ্ছে ভাই, এখন এটাকে খাতায় লিখে ফেলেন, আপনার কবে থেকে পরীক্ষা, কবে শেষ হবে পরীক্ষা, পরীক্ষার পড়ালেখা কতটুকু আছে, আপনি পরীক্ষার পড়ালেখা করবেন কখন, আর আপনার ক্যারিয়ারের পড়ালেখা করবেন কখন, টাইমটা ভাগ করে ফেলেন। ওই টাইমে শুধু পরীক্ষার পড়াই পড়বেন, আর ওই টাইমে শুধু ক্যারিয়ারের পড়ালেখাই করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার জীবন সহজ হয়ে যাচ্ছে। এখন এই টাইমে কিছু স্যাক্রিফাইস যে করতে হবে ভাইয়া, টঙের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, অপ্রয়োজনীয় গ্রুপ স্টাডি করা যাবে না, দেন একটু মুভি দেখে ব্রেনটা ফ্রেশ করি সেটা করা যাবে না, একটু রিল্যাক্স হচ্ছি দেখে মোবাইলে রিলস দেখা যাবে না। এই স্যাক্রিফাইস গুলো করতে হবে ভাইয়া। তাহলেই দেখবেন আপনি দুইটাকে ব্যালেন্স করতে পারছেন। কিন্তু আপনি ওইটাও করবেন না আবার এইটাও রাখতে চাইবেন, তাইলে কিন্তু হবে না। ধরেন বুফে খাইতে গেছেন আপনি, মানে সব আয়োজন দেখে সব প্লেটের উপরে নিছেন, এরপরে আপনি হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন টেবিলের দিকে। সো এবং সব কিন্তু আপনি খেতে পারবেন না বা খেতে পারেন না নর্মালি, তাহলে কি করতে হবে? প্লেটের থেকে জিনিস কমাতে হবে। তো যদি আপনি প্লেটের থেকে জিনিস কমান, অটোমেটিক্যালি আপনি প্লেটটা সুন্দর করে ধরে আপনি কিন্তু যেতে পারবেন। তো ইটস আ সিম্পল ম্যাথ। সো প্লেট থেকে জিনিস কমাইলে আপনি জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সো সিমিলারলি খাতা আর কলম লিখে ফেলেন, নো ডট, নো ওয়ার্ড, নো নোশন, নাথিং। ফোনের মেসেজ না, এসব এসব ফাও জিনিস ভাই। এই জিনিসগুলো হচ্ছে আসলেই ডিস্ট্রাকশন তৈরি করে। ইটস আ সিম্পল পেন অ্যান্ড পেপার। আপনি আপনার প্রবলেমটা লিখেন, আপনি প্রবলেমের জন্য কি সলিউশন চাচ্ছেন সেটা লিখেন,
দেন মানে কি সলিউশন বলতেছি, আপনি প্রবলেমটা লিখছেন, আপনার চাওয়াটা লিখেন, এবং চাওয়ার সাথে প্রবলেমের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা পূরণ করার জন্য কি ধরনের সলিউশন হইতে পারে আপনি সেটা লিখেন। এন্ড এটা লিখলে আপনি আসলে কি পাবেন, মানে এই সলিউশন যদি হয় তাহলে আপনি আসলে পাবেনটা কি, আপনার লাভ কি, এই লাভটা লিখেন। এই লিখে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনি আসলে আপনার জীবনের বহুত সমস্যা সলভ করে ফেলছেন। সো ডোন্ট কনফিউজ ইয়োরসেলফ বাই কোয়েশ্চেনিং ইয়োরসেলফ। ওকে, আশা করি উত্তরটা দিতে পারছি। আমি আমার মেল অ্যাড্রেস দিয়ে দিব স্টিল, আপনার যদি তার মনের মধ্যে খচখচানি থাকে আমি আপনার সাথে পার্সোনালি ওয়ান টু ওয়ান কথা বলে নিব, অথবা আপনার মেন্টর কথা বলে নিব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। হ্যাঁ আমার আচ্ছা, আমি আর চ্যাটের কোশ্চেন নিব না, চ্যাট থেকে অনেকেই। ইয়েস, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমরা হ্যান্ড রেজ করছেন 12 জন, তাদের কাছে যাব এবং কথা বলবো, এবং আমি অনেক বেশি সময় নিয়ে ফেলছি এই কোশ্চেন গুলোর আনসার দেওয়ার পরে। আমি হচ্ছে ছোট্ট একটা এক্সারসাইজ করবো 2 মিনিটের, সবাই ক্যামেরাটা অন করবেন, দেন আমি বিদায় নিবো আর কি। নাহলে আপনারা আবার আন্দোলন করবেন যে ভাই 9টা থেকে শুরু হয়েছে 11টা বাজে দিচ্ছে। তো প্রথমেই আছেন হচ্ছে হৃদয় হাসান বাবু ভাই, কোশ্চেন করার পরে হাতটা নামাই দিয়েন, বলেন। সরি ভাই, আমার কোনো কোশ্চেন নেই। বাহ, থ্যাংক ইউ। জস আরাফাত রহমান ভাই। নাই। জাহি জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম। শাহরিয়ার কবির। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি ভাই। জি। আচ্ছা, আমার স্পেসিফিক একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স আছে জবের, বিশেষ করে এসইও বা মেটা অ্যাডস এর। তো আমার যে প্রিভিয়াস কোম্পানিগুলো আছে এগুলোতে কি আমি সেই মানে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব, নাকি কিছু আপনার ডিফারেন্ট কিছু শেয়ার করব, বা এই মানস্টার ডেভেলপারের কিছু শেয়ার করব? বাট ওখানে কাজ করেছি আমি অ্যাজ এ আইটি স্পেশালিস্ট ডেজিগনেশন দিয়ে। আপনি কি ওখানে মানে প্রোগ্রামিং রিলেটেড কাজ করছেন, মানে না 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 ডেভেলপমেন্ট? না না না, করতাম না। আচ্ছা, মানে এখন কি নতুন চাকরি খুঁজতেছেন আপনি? হ্যাঁ, আমি লাস্ট 6 মান্থ ধরে আসলে জব করছি না, বাট আমার অলমোস্ট 4 ইয়ার্স প্লাস জব এক্সপিরিয়েন্স আছে ডিজিটাল মার্কেটিং এ টোটাল উপরে। আর এই 6 মান্থ ধরে শুধু আমি প্রোগ্রামিং হিরোতে এই কোর্সের সাথে এঙ্গেজড। সো কোর্সটা শেষ করে আমি হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড জবে জয়েন করতে যাচ্ছি। বাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স গুলোতে আমি সেটা মানে কিভাবে অ্যাপ্লাই করবো আর কি। আচ্ছা, একটা পজিটিভ জিনিস আছে, জি। আরেকটা পজিটিভ জিনিস আছে, দুইটাই পজিটিভ। জি তো জিনিসটা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে এই যে 4 বছর আপনি কাজ করছেন, এইটা আপনার ইঞ্জিনিয়ারিং বা ডেভেলপমেন্ট জার্নিতে হেল্প করবে, অবশ্যই। ঠিক আছে, মানে ডিরেক্টলি জব পেতে। তো সেক্ষেত্রে এটা আপনার এক্সপিরিয়েন্স আকারে আপনি ধরেন যদি শো করেন, প্রবাবলি দ্যাট উইল নট হেল্প, নর্মালি করে না আর কি। তাহলে কি করবো ভাইয়া, এটা কি তাহলে পুরা মাঠে মারা গেল? জি মাঠে মারা যায় না, এরা একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে এইটা, আপনি আপনার লাস্টের দিকে আপনার অ্যাচিভমেন্টস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি এটা না, বা আদার অ্যাক্টিভিটিস, এরকম কোন একটা আলাদা সেকশন দিয়ে ধরেন, ওখানে আপনি এডিশনাল তো অনেকগুলো জিনিস করছেন লাইফে, জি জি ভলান্টারিলি করছেন, অনেক কিছু জি। করছেন। সো ফার্স্ট থিং ওখানে দিয়েন যে আমি অমুক কোম্পানিতে এই পজিশনে এই কাজগুলা করছি। ওকে, গ্রেট। যে আপনাকে ডিরেক্টলি হেল্প না করলেও ইনডিরেক্টলি এইচআর কে একটা সিগন্যাল দিবে যে আচ্ছা, এই ব্যক্তি তো এর আগেও অনেক কোম্পানিতে 4 বছর কাজ করছে, তার মানে সে কোম্পানি কালচার সম্পর্কে অবগত, সে জানে কিভাবে কোম্পানি চলে, সে জানে কিভাবে কাজ কাম করতে, এবং টেকনোলজিক্যাল নিয়েই কাজ করছে, হয়তোবা জি। ডেভেলপমেন্ট করে নাই, বাট সে জানে আসলে। তো সেই জায়গাগুলোতে ইউ উইল বি ফিট, সেভাবে আপনি তাহলে শো করতে পারেন। জি জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এটা অ্যান্সার ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। তারিকুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। জি ভাইয়া, আমার ক্যারিয়ারে একটা গ্যাপ আছে মোটামুটি 4 বছর প্লাস। গ্রাজুয়েশনের পর থেকে কোনো এক কারণে আমি জবের মধ্যে ঢুকতে পারিনি আর কি। এখন
ইন্টারভিউতে কি এটা কোনো সমস্যা হবে কিনা? না, প্রথমত কেউ আপনাকে এটা জিজ্ঞেস করবে না যে ভাই এতদিন আপনি কই ছিলেন, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনাকে এটা হ্যাক করবে। জিনিসটা হচ্ছে ভাই যে 4 বছরের ক্যারিয়ার গ্যাপ যে হয়েছে, এটা তো আর আপনি হাইলাইট করে সব জায়গায় মাইকিং করবেন না। এটা আপনি কেউ জিজ্ঞেস করলে বলবেন। সো ওই জায়গাটাতে হচ্ছে একটা পয়েন্ট। এখন জিজ্ঞেস করলে আপনি আসলে কি বলবেন, এইটার আসলে লজিক্যাল একটা কারণ আপনি বের করেন, একটা দুইটা বা তিনটা, যে আমি আসলে এই কারণ, অনেকগুলো কারণে গ্যাপ হয় ভাই, আই আন্ডারস্ট্যান্ড, বাট আপনি এটার কিছু লজিক্যাল কারণ বের করেন যেটা আসলে রিলেভেন্ট, যেটা আসলে ট্রু। যদি আপনার কোনো ভুলের কারণে গ্যাপ হয়, সেটা আপনি স্বীকার করেন যে ভুল থেকে আপনি আসলে কি শিখছেন এন্ড কেন আপনি আসলে এখন আবার নতুন করে শুরু করতেছেন, এক নাম্বার। যদি অন্য কোনো পার্সপেক্টিভের কারণে হয়, অন্য কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়, মানে শেয়ার অনেস্টলি যে ভাই এইটার কারণে আসলে আমি এটা হইছে, বাট আমি এখন এই জিনিসটা আবার লাস্ট 6 মান্থ ধরে আমি এই ওয়েতে নিজেকে রেডি করছি সামনে, যাতে আমি এইভাবে নিজেকে নিয়ে যেতে পারি। ধরেন আপনি আপনার ল্যাকিংসটাও বললেন, বাট সাথে আপনার স্ট্রেংথটাকে অ্যাড করে দিয়ে, দেন দ্যাট উইল নট বদার এনিথিং। বাট শুধু যদি বলেন যে ভাই আমার 4 বছরের গ্যাপ আছে, দেন দ্যাট উইল প্রবলেম। খাতা কলমে লিখে ফেলেন যে আমার আসলে কি প্রবলেম ছিল। দেখবেন আপনি যে কষ্ট করে যে খাতায় লিখতে হবে, এইটার ভয়তেই আপনি দেখবেন অনেক প্রবলেম আপনার মাথায় আর নাই। যে খাতায় কলম দিয়ে লিখতে হবে, দেখবেন অনেক প্রবলেম মাথা থেকে চলে গেছে। তো আপনি হচ্ছে ওইটা লিখে একটা লজিক্যাল কারণ বের করেন যে এই কারণে আমি আসলে গ্যাপটা হয়েছে, এন্ড এই গ্যাপ থেকে আমি আসলে এইটা শিখছি, এন্ড লাস্ট 6 মাসে আমি আসলে আমাকে এইভাবে রেডি করছি, এবং এই কারণে আমি আমার এখন ক্যারিয়ারটা শুরু করতে চাই। তো এটা প্রত্যেকটারই কিছু লজিক্যাল যদি কারণ থাকে ইন্টারভিউতে, এটা কোনো সমস্যা নেই, বরং ইট উইল হেল্প ইউ যদি আপনি এটা করতে পারেন। জি, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে প্রান্ত দত্ত। জি ভাইয়া, দুইটা কোশ্চেন ছিল। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। জি, প্রথম কোশ্চেনটা হলো যে আজকে কি আমি যেহেতু একটু লেটে জয়েন করছি, কোনো কি ফর্মের লিংক বা কোনো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে করা হয়েছে কিনা এটা জানতে চাচ্ছিলাম আজকের সেশনে। এটা তো আমি জানি, এটা তালা ভাই জানে। তালা ভাই এখন আপনার সাথে কি করবে এটা ভাই জানে। তাড়াতাড়ি ভাইয়ের জন্য হচ্ছে আপনি একটা কি করতে পারেন, আপনি চিন্তা করেন। তালা ভাইয়ের মেল টেল দিতে পারেন বা মেসেজ দিতে পারেন যে ভাই আমার তো এখন কি করবো আমি, হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হলো বিকালের দিকে একটা মেইল আসছে জব প্লেসমেন্ট টিমের পক্ষ থেকে, হয়তো কারোর থেকে। তো উনি যে মেইলটা করছে, উনি কি মেন্টর আমার বা এই প্রসেসে? ইয়েস। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রান্ত ভাই। সজিবুল ইসলাম ভাই। মোহাম্মদ সজিবুল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার কোয়েশ্চেন হচ্ছে ইন্টার্নশিপ মানে জিনিসটা বুঝি নাই ভালোভাবে, আর জব আর ইন্টার্নশিপের মধ্যে পার্থক্যটা কি এটা বুঝি না। মানে কি আর আচ্ছা, জব। আপনার কথাটা আমি একটু কেটে কেটে শুনছি। আপনি যেটা বলতে চাচ্ছেন আই গেস যে ইন্টার্নশিপ এবং ফুল টাইম জব, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ হ্যাঁ, ইন্টার্নশিপ মানে বুঝি নাই, আর জবটার মধ্যে জব আর ইন্টার্নশিপের মধ্যে পার্থক্যটা কি বুঝি নাই। ওকে, গুড কোয়েশ্চেন। জিনিসটা হচ্ছে ইন্টার্নশিপ হচ্ছে আপনাকে কোম্পানি এখনো কনফার্ম করে নাই যে আপনি আসলে তাদের সাথে কাজ করার জন্য যোগ্য কিনা। তারা আপনাকে টেস্ট করতেছে, ইটস আ টেস্টিং পারপাস বা টেস্টিং পিরিয়ড। যেই টাইমটাতে তারা আপনাকে একটা সুযোগ দিচ্ছে, যেটার মাধ্যমে আপনি নিজেকে প্রমাণ করে ক্যারিয়ার বা ফুল টাইম জবে ঢুকতেও পারেন, অথবা আপনি যে তাদের সাথে কাজ করেছেন, আপনার একটা কন্ট্রিবিউশন হয়েছে, সেটার একটা অ্যাচিভমেন্ট সার্টিফিকেট হতে পারে, কোনো একটা অ্যাচিভমেন্ট এনিথিং হতে পারে, সেটা নিয়ে আপনি অন্য জবের জন্য নিজেকে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার পেছনে ফুল টাইম জব হচ্ছে আপনি ওই জায়গাটাতে নিজের ক্যারিয়ার শুরু করবেন, কাজ কাম শুরু করবেন আর কি। আপনাকে তারা ভরসা করছে যে ওকে ভাইয়া, তুমি আমাদের সাথে কাজ করার জন্য যোগ্য, তুমি এখন আমাদের সাথে জয়েন করো,
তবে 3 মাসের প্রভিশন থাকবে বা 6 মাসের প্রভিশন থাকবে, এটা কোম্পানি ভ্যারি করে। সো ওই প্রভিশনে আমরা তোমাকে দেখবো, কিন্তু তুমি ফুল স্যালারি পাবা। সো এই 6 মাস পরে তুমি ফুল টাইম হয়ে যাবে আর কি। তো এই দুইটা ওয়ে। তো ইন্টার্নশিপে নর্মালি কম স্যালারি থাকে, কারণ কোম্পানি একটু এখানে রিস্ক থাকে, কোম্পানি একটু রিস্ক নেয় যে এই ব্যক্তি 100% ফিট না, বাট 80% ফিট, ওকে লেটস ট্রাই ইট। আর ফুল টাইমের ক্ষেত্রে কোম্পানি দেখে যে ও কি আমার নিয়ার 100% ফিট, দেন কোম্পানি তাকে ফুল টাইম অফার করে। আচ্ছা, এই কোশ্চেনটা করার কারণ হচ্ছে যে আমি একজনের সাথে যোগাযোগ করেছিলাম, মানে ওই প্রোগ্রামিং হিরোর পেজে পোস্ট করে না কতগুলো যে হায়ার লেখা থাকে, তো এরকম একজনকে জিজ্ঞেস করছিলাম হায়ার মানে কি উনি কোনো জব পাইছে কিনা। তো উনি বলছিল যে ইন্টার্ন হয়েছিল ওনার। তো উনি এরপর আর রিপ্লাই দেয় নাই, ওনাকে একই কোশ্চেনটা করছিলাম আর কি। হ্যাঁ, মানে ইন্টার্নশিপ হচ্ছে স্টার্ট করা, ক্যারিয়ার স্টার্টের জন্য একটা মানে পাথ। সো আপনি ইন্টার্নের ওইটাকে ব্যবহার করে আপনি পরের স্টেপ গুলাতে যেতে পারবেন, সমস্যা নেই। তবে ইন্টার্নের স্যালারিটা কম থাকে, ফুল টাইমের স্যালারি বেশি থাকে, এবং পরীক্ষাও ডিফারেন্ট থাকে। হ্যাঁ, ইন্টার্নটা কি আমাদের এক্সপেরিয়েন্স হিসেবে ধরা হবে? মানে ইন্টার্নটাই হচ্ছে এক্সপেরিয়েন্স 3 মাসে 6 মাসে? হ্যাঁ, হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। পরে হচ্ছে ওয়াজেদ জিহাদ। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা কোয়েশ্চেনটা বলার আগে আমি আমার অবস্থাটা বলি। রাইট নাও হচ্ছে যে আমি দেশের বাইরে আছি। তো দেশের বাইরে থাকার কারণে আমি একটা মানে কমপ্লিকেশনের মধ্যে পড়ে গেছি। কাইন্ড অফ বলতে গেলে হচ্ছে যে আমি অন সাইট জবে অ্যাপ্লাই করতে পারবো না কোনোভাবেই। আমার পক্ষে পসিবল না বাংলাদেশে জব করা। তো আমার অলরেডি এটা একটা মানে সুযোগ মিস হয়ে গেছে অন সাইট জবের যে বিষয়গুলো আছে। তো আমাকে হচ্ছে যে রিমোট জব করতে হবে। আর বাংলাদেশে আমি জব করতে পারবো, সমস্যা নেই, স্যালারি আমার ম্যাটার করে না, আমি জাস্ট এক্সপিরিয়েন্স দরকার। বাট যদি আমি বিদেশে লাইক বাইরের কোনো কোম্পানিতে আমি অ্যাপ্লাই করি, তাহলে কি আমাকে ইজিপিতে সে ধরনের কি সাপোর্ট দেওয়া হবে কিনা? আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে, আচ্ছা আগে এটা কোয়েশ্চেনের আনসারটাকে আমি সেকেন্ড কোয়েশ্চেনে যাবো। ফার্স্ট থিং, বাংলাদেশে চাকরি করতে হবে এমন তো কোনো কথা নাই। আমাদের এখান থেকে দেশের বাইরেও প্রত্যেক মাসে 150 পোস্টারের কথা জঙ্কা ভাই বলছিল। তো সেখানে যদি আপনি খেয়াল করেন 37% মনে হয় দেশের বাইরে জব করতেছে আর কি, রিমোটলি, বাংলাদেশে বসে, বাংলাদেশের বাইরে। তো আপনি যেখানে আছেন আপনি চাইলে সেখানেও জব করতে পারেন, অন সাইট অর রিমোট, কোনো সমস্যা নেই। আপনি যেখানে আছেন ওখানে থেকেই দেশের সারা পৃথিবীর যে কোনো জায়গায় ইউ ক্যান ডু ইয়োর রিমোট জব। এখন যেখানে আপনি সুযোগ পাবেন আপনি সেই জায়গাটাতে তো নিজেকে নিয়ে যাবেন, রাইট? এখন রিমোট জব পাওয়ার জন্য কয়েকটা জিনিস তো ম্যান্ডেটরি। সেটা হচ্ছে আপনার মানে ইংলিশ স্পিকিং, এটা আগে যেহেতু বাইরে থাকেন আপনার প্র্যাকটিস আছে, সো এটাতে আই গেস প্রবলেম হবে না। দেন সেকেন্ড জিনিস হচ্ছে আপনার স্কিলটা আসলে ওই অ্যাকর্ডিংলি ম্যাচ করা। সো ওইটা অনুযায়ী যদি ম্যাচ করতে পারে তাহলে কোনো সমস্যা না। আপনি রিমোটলিও করতে পারেন, আপনি যেই দেশে আছেন সেই দেশেও আপনি অনসাইট করতে পারেন, কোনো সমস্যা আই গেস সেম। এখন যদি আমি কোনো একটা ডিজায়ার করতে যাচ্ছি, এখন ওখানে রিকোয়ারমেন্টস লাইক কমিউনিটি অনুযায়ী আমাকে ওই ধরনের কি হেল্প করা হবে? লাইক কি ধরনের কোয়েশ্চেন করতে পারে রিসার্চ করে আমাকে কি ইজি পেতে হেল্প করা হবে কিনা? ডেফিনেটলি এটার জন্য হেল্প করা হবে। আপনি যদি মেন্টরের সাথে হয়তো ধরেন এটা জেনারেলি জবের প্রিফারেন্স সবার এই জায়গাটা লিখবেন, তো আপনার যে চাহিদাটা আপনি মেন্টরকে ওইভাবে বলবেন যে ভাই আমি আসলে এই জিনিস চাচ্ছি, বা আমাকে এই জিনিসে হেল্প দেন, বা এই জিনিসের সাজেশন দেন। সে আপনাকে ওই অনুযায়ী আপনাকে গাইড করবে, ওই অনুযায়ী সাজেশন দিবে, ওই অনুযায়ী হেল্প করবে। তবে ফার্স্ট থিং হচ্ছে হয়তো বা ডিজায়ার কোম্পানিতে আপনার নাও হতে পারে, এটা আসলে কোথায় হবে ওয়ান নোজ। বাট প্রথম যে জায়গাটা খেয়াল রাখতে হবে, আপনি যেখানে জয়েন করবেন সেখানে কি আপনি শিখতে পারছেন কিনা। যদি শিখতে পারেন ডিজায়ারটা তো থাকলো ওইখানে। এমনও দেখছি আমি যে প্রথমে একজন এবিসিডি কোম্পানিতে জয়েন করছে, মানে নর্মাল, দেন সে XYZ কোম্পানিতে জয়েন করছে একটু ভালো, এরপরে সে পেইং স্টেশনে জব করছে 3 বছর পরে, এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ছিল বাংলাদেশে। সো এটাও প্রথমবারে ডিজায়ার কোম্পানিতে নাও হইতে পারে, তো সেটা নিয়ে টেনশনের কিছু নাই যে ভাই কেন হলো না, কি বিষয় আসায়। বাট
আপনি গ্র্যাজুয়ালি নিজেকে আপডেট করতে পারেন, এন্ড ডেফিনেটলি মেন্টর আপনাকে হেল্প করবে। দ্যাটস ওয়াই মেন্টর, দ্যাটস ওয়াই এত কিছু আর কি। আচ্ছা, ঠিক আছে। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমরা ভিডিও টিউটোরিয়াল দেখতে একটু আমরা অভ্যস্ত হয়ে পড়ছে। এখন যখন লাইব্রেরি অথবা কিছু কম্পোনেন্ট ট্রাই করার চেষ্টা করি, তখন হচ্ছে আমি অনেক বেশি মানে, যেমন হচ্ছে যে আমি রিসেন্টলি একটা ট্রাই করছিলাম নেক্সট জেএস এ, লাইক রিয়েক্ট বিটস। তো ওইটাতে আমি ডকুমেন্টেশন পড়ে পড়ে আমি অ্যাপ্লাই করতে পারিনি। লাইক আমি কোন স্টেপটা আমি স্কিপ করব, কোন স্টেপটা অ্যাপ্লাই করব করছি না। এখন এটা হয়েছে, সমস্যাটা হচ্ছে আমি অলওয়েজ টিউটোরিয়াল দেখতে অভ্যস্ত। ওখানে যেভাবে করতেছে আমি সেভাবে দেখে দেখে করতেছি। এখন প্রত্যেকদিন হচ্ছে যে নিউ নিউ জিনিস আসতেছে, নেক্সট জেএস আপডেট আসতেছে, নিউ ডকুমেন্টেশন, নিউ থিংস। ওগুলা আমি যখন, তো তখন আমি হচ্ছে যে আসলে এটা কিভাবে করবো, because আমার অভ্যাসটা তো নাই। এখন আমাদের কি কি এমন দিতে যে কিভাবে ডকুমেন্টেশন ফলো করে কিছু ইমপ্লিমেন্ট করতে হয়? টেকনোলজি শেখানো হবে না, এটা ট্রু, তবে কোন ওয়েতে আপনি আসলে অ্যাপ্লাই করবেন আপনার ভালো করে ভালো যেতে পারে, সেইগুলা নিয়ে হয়তো প্র্যাকটিস থাকবে। আমি আপনাকে একটা এখনই একটা সলিউশন বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন এই ওয়েতে। ধরেন এখন এআই এর সময় এসে এটাতে আসলে খুব সহজ আর কি হয় এইটা, ওই আপনি ভিডিও দেখেই শেখেন, তো কোনো সমস্যা নেই। কিন্তু আপনার প্রবলেম আর ওই ইউটিউবে টিউটোরিয়াল বলেন আর আমাদের কোর্সের ভিডিও বলেন, সেম না তো সবসময়। যে ভিডিও আপনার ওই রিলেটেড ডকুমেন্টেশন যেই পোর্শনটাতে আছে, সেটা লিঙ্ক হতে পারে বা স্ক্রিনশট হতে পারে, আরো রিলেভেন্ট যে ইনফরমেশন গুলো আছে, চলে যাবেন নোটবুক এলএমে। নোটবুক এলএমে যে সবগুলো রিসোর্স অ্যাড করবেন, নোটবুক এলএমে লিখে দিবেন যে আমার আসলে প্রবলেম এইটা, ইরোর এইটা, আমি এই জায়গায় তোমার রিসোর্স এখান থেকে ঘেটে আমার এই প্রবলেমের সলিউশন বের করে আমাকে একটা ভিডিও বানাই দিবে। ও আপনাকে 2 মিনিটের 3 মিনিটের একটা ভিডিওই বানাই দিবে এবং ওই স্পেসিফিক প্রবলেমের নিয়ে ভিডিও বানাই দিবে, আর আপনি তো দেখবেন আর সলভ করবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে, সো এটা এরকম আরো অনেকগুলো জিনিস আপনি যখন বুট ক্যাম্পে যাবেন, এরকম ছোট ছোট কিছু কিছু জিনিস আমরা ওখানে শিখবো, প্র্যাকটিস করবো। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, আমরা হাত তুলেছেন যাদের, সবার কোশ্চেন নিবো, তারা থাকেন, বাট বিফোর দ্যাট সবাই একটু ক্যামেরাটা অন করেন। আমরা ছোট্ট একটা এক্সারসাইজ করতে চাইছিলাম, আমি একটু করে ফেলি। অনেকে লিভ নিতে চাচ্ছেন, সো তালা ভাই যদি পরবর্তী কোনো ইনস্ট্রাকশন না থাকে, সো দেন আমরা ওই জায়গাটাতে যাবো। আমার আফটার এক্সারসাইজ তো দুইটা জিনিস হবে, আমরা এখানে একটা এক্সারসাইজ করবো ছোট্ট অনলাইনে। এক্সারসাইজটা করার পরে আমরা তালা ভাইয়ের কাছে যাব, যদি জিপি রিলেটেড আমাদের অন্য কোনো ইয়া থাকে, ইনস্ট্রাকশন থাকে, তালা ভাই দিবেন। এন্ড দেন যারা যারা হাত তুলেছেন আমি তাদের কোশ্চেনের আনসারটা দিয়ে দিব। তো সবাই একটু ক্যামেরাটা অন করেন, আর আমাকে তালা ভাই পিন থেকে একটু সরাই দিতে হবে। ওকে ভাইয়া। সবাই ক্যামেরাটা অন করে ফেলেন, যে যেখানে যে অবস্থায় আছেন একটু ছোট করে ক্যামেরাটা অন করে ফেলেন, তাইলেই আমরা এক্সারসাইজটা করে ফেলতে পারবো। আমার এখানে খুবই ইন্টারনেটের সমস্যা করতেছে, আমি একটু ইন্টারনেটটা সুইচ করে আসি। আচ্ছা, ভাইয়া একটু পরে জয়েন করে ফেলবে, সো আমরা একটু অপেক্ষা করি। আমি জয়েন করে ফেলছি,
ইন্টারনেটটা আমি হচ্ছে সুইচ করলাম। ইন্টারনেটের সমস্যা আজকে মানে সবারই করতেছে। আগে তো তাও কয়েকজনকে দেখতে পাচ্ছিলাম, এখন কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, না, আবার চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাই ক্যামেরাটা অন করার জন্য। তো আমরা এই ছোট্ট একটা এক্সারসাইজ করব। আমরা আমাদের সবার রাইট হ্যান্ড বা ডান হাতটা একটু ক্যামেরার দিকে তুলবো এরকম, এভরিওয়ান। আচ্ছা, এটাকে এবার আমাদের চোখের সামনে একটু ঘোরাবো। আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের হাতে অনেকগুলা রেখা আছে। এখানে আর কি আমাদের ভবিষ্যৎ, কয়টা বিয়ে শাদী হবে, কয়টা চাকরি বাকরি হবে, কয়টা বাচ্চা কাচ্চা হবে, জমি জমা হবে কিনা, সবকিছু এখানে আছে, তাই তো? তো রেখাগুলা দেখা যাচ্ছে অনেক স্পষ্ট। হাতটা আমাদের চোখের সামনে রেখে এবার আমার দিকে একটু তাকা। আমাকে দেখা যাচ্ছে মোটামুটি ঠিকঠাক, হ্যাঁ, দেখা যাওয়ার কথা। সো দেখা যাওয়া, তাকিয়ে আমাকে দেখা যায় কিনা। আপনার নজর থাকবে হাতের রেখাগুলোর দিকে, কিন্তু দেখার চেষ্টা করবেন আমাকে। সম্ভব হচ্ছে কিনা দেখেন তো একটু চেষ্টা করে। রেখাগুলোর দিকে নজর থাকবে, দেখার চেষ্টা করবেন আমাকে। প্রয়োজনে আপনি আমার একদম ক্যামেরার সামনে হাতটা নিয়ে রাখতে পারেন। তার নজর থাকবে হাতের রেখাগুলোর দিকে, দেখার চেষ্টা করবেন আমাকে। সম্ভব হচ্ছে? এনিওয়ান আনমিউট করে বলতে পারেন। দিস পসিবল ভাই। আর দেখাচ্ছে। হ্যাঁ, পসিবল, Blur দেখা যায়। বাট আপনাকে ব্লার লাগছে। ওকে, পসিবল, কিন্তু আমাকে ব্লার লাগতেছে। এইবার এবার আমার দিকে দেখেন তো একটু, আমাকে দেখেন, হাতের রেখাটা সামনেই থাকুক, হাতটা সামনেই থাকুক। এইবার আমার দিকে তাকিয়ে হাতের রেখাগুলো দেখার চেষ্টা করেন তো। প্রয়োজনে ক্যামেরার একদম সামনে নিয়ে যেতে পারেন, কিন্তু নজর আমার দিকে রাখেন আর রেখাগুলো আপনার দেখার চেষ্টা করেন। দেখেন তো কোনোভাবে দেখা যায়? হাতের রেখাগুলো দেখা যায়? রিভার্স, রিভার্স। এখন হচ্ছে রেখাগুলো ব্লার হয়ে গেছে, আপনি স্পষ্ট আছেন। অল্প দেখেছে, অল্প দেখেছে। ব্লার দেখা যায়? আগের থেকে হ্যাঁ, একটু দেখা তো যায় কিন্তু। ওকে, সো আমরা এই এক্সারসাইজ থেকে একটা ছোট্ট জিনিস শিখলাম বা ছোট্ট জিনিস ট্রাই করলাম। সব স্পষ্ট, আমি ব্লার। তো জিনিসটা হচ্ছে এই যে হাতের রেখা, এইগুলা হচ্ছে আপনার জীবনের যাবতীয় সকল এক্সকিউজেস, সকল প্রবলেমস, সকল ঝামেলা। ইলেকট্রিসিটি নাই, ল্যাপটপে প্রবলেম, বাসায় আম্মু বকা দিছে, ফোনে অন্য কেউ বকা দিছে, স্কুলে, ক্লাসে, ইউনিভার্সিটিতে ক্লাসের চাপ, সামনে পরীক্ষা, সব। আর আমি হচ্ছে ধরেন আপনার সে ডিজায়ার জব বা আপনার ডিজায়ার্ড গোল, যেটা আপনি লাইফে অর্জন করতে চান। এখন আপনি ডিসাইড করবেন আপনার ফোকাসটা আসলে কোথায় থাকবে। যদি আপনি ফোকাস করেন আপনার গোলের দিকে, আপনার চোখের সামনে জীবনের যাবতীয় সবকিছু থাকা সত্ত্বেও সেটা ব্লার দেখতে পাবেন বা ব্লার হয়ে যাবে, স্পষ্ট হবে না। আর আপনি যদি ফোকাস করেন আপনার এই প্রবলেমস এর দিকে, দেন আপনার লক্ষ্য আপনার চোখের সামনে থাকলেও সেটা ব্লার হয়ে যাবে, সেটা আপনার অ্যাচিভ করা হবে না। তো এখন এই ফোকাসটাকে ঠিক করতে হবে যে আমাদের ফোকাসটা আসলে কোথায় যাচ্ছে। ফোকাস কি আসলে যাচ্ছে সলিউশনের দিকে, ফোকাস কি যাচ্ছে আমার গোলের দিকে, নাকি ফোকাস যাচ্ছে আমার অবস্টাকলের দিকে, যেখানে অনেক হিজিবিজি অবস্টাকল ভরা। আমাদের লাইফে সবার নানান চ্যালেঞ্জ আছে, নানান প্রবলেম আছে, সব জায়গাটাতে অবস্টাকল, সব জায়গাটাতেই প্যারা। বাট স্টিল পৃথিবী কিন্তু চলতেছে। এই যে কয়দিন আগে ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র, ইরান কি একদম বন্ধ হয়ে গেছে? খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে? তারা কেমনে কেমনে যেন আবার সবকিছু বের করে ফেলছে। এই যে আমরা বলতেছি কেমনে কেমনে যেন বের করে ফেলছে, এটা তো আকাশ থেকে টুক করে পয়দা হয় না। এটার জন্য তাদের প্রিপারেশন ছিল, এটার জন্য তারা টেকনোলজি আবিষ্কার করছে, এটার জন্য তারা অপশন বানাইছে। তো সিমিলারলি আপনি যখন আপনাকে ওই লেভেলে ক্যাপাবল বানাইতে পারবেন, আপনি তাহলে নিজের গোলটা অ্যাচিভ করতে। তো আমি একটু তালহা ভাইয়ের কাছে চলে যাব, যদি ইজেপি রিলেটেড আর কোনো ইনস্ট্রাকশন থাকে ভাই দিয়ে দিবে, এন্ড দেন আমরা যারা হাত তুলেছেন তাদের কোয়েশ্চেন আনসারের দিকে যাবো।
তো 9 জন আছেন, এর বেশি 10 জন আছেন, এর বেশি আর কেউ হাত তুলেন না। এই 10 জনের থেকেই আমরা কোশ্চেন নিব। ওকে ভাইয়া, শর্ট যদি বলি, আপনাদের যারা মেন্টররা আছে বুট ক্যাম্পের মেইলটা দিয়ে দিয়েছেন, সো কাইন্ডলি ওখানে যে ইনস্ট্রাকশন গুলো আছে আমরা ফলো করে নিব এবং অন টাইমে আমরা সেখানে জয়েন হয়ে ফেলবো। সো এই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে আমাদেরকে মেইল করে দিতে পারেন। একটা meet@org ওটা মেইল দিয়ে দিব, আর আমাকে মেইল করে দিলেই এটা আমরা সলভ করে ফেলতে পারবো। সো এটাই ছিল আমার কাছ থেকে শর্ট ইনস্ট্রাকশন। ব্যাক টু তারেক ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ তালহা ভাই। আমি আমার ইমেলটা শেয়ার করে দিয়েছি। যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে, কোনো ডিসকাশন থাকে, কোনো কুইজ থাকে, কোনো সাজেশন থাকে, কোনো ফিডব্যাক থাকে, আমাকে মেল করে দিলে হবে। আর আমি আপনার সাথে সরাসরি কথা বলবো ইনশাল্লাহ, এবং প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। আর যাদের যাদের না, আজকে কোনো ফর্ম মেবি নাই, তাহলে হয়তো দেয় নাই। আর যাদের আসলে দরকার নাই, আর যাদের আমরা চাইলে লিভ নিতে চাচ্ছি, আমরা লিভ নিতে পারি। অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার কথা শোনার জন্য। ফাইনালি ভাই, একটা জিনিস একটু এক লাইনে বলে ফেলি, সেটা হচ্ছে আমার কথা, ঝঙ্কার ভাইয়ের কথা যারা যারা এতক্ষণ শুনেছেন, খুবই ভালো, মনোযোগ দিয়ে শুনছেন। হয়তো একটু গরম লাগতেছে, একটু এনার্জি লাগতেছে, এত কিছুই লাগতেছে না, সবকিছু ফাইন। দিন শেষে ভাই আপনারটা আপনাকে করতে হবে। তো এই কথা শুনে কোনো লাভ হবে না যদি আপনি এই কথাগুলোকে ইমপ্লিমেন্টেশনে রূপান্তর করতে না পারেন। আদারওয়াইজ নাথিং উইল হেল্প ইউ। সো এই আর কি। তো যারা যারা লিভ নিতে চাচ্ছেন লিভ নিতে পারেন, যারা যারা থাকতে চান আমরা কোশ্চেন আনসারিং এর মধ্যে ঢুকবো, আমরা কথাবার্তা বলে ফেলতে পারবো। থ্যাংক ইউ। ওকে, এর পরবর্তীতে আছে হচ্ছে, কই গেল, সিরিয়ালি উপর থেকে আসে না নাকি নিচ থেকে আসে? উপর থেকে ভাইয়া। আচ্ছা, তাহলে এমডি তারিক রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। নাম তো ভাই একেবারে প্রধানমন্ত্রীর নাম। চমৎকার। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল আর কি। আমি হচ্ছে রিসেন্টলি বর্তমানে একটা চাকরি করতেছি, বিশেষ করে হচ্ছে যে মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, যে ডক্টরদের ভিজিট করা। এখন আমার এই কাজটা এখন ফুল টাইম করা লাগতেছে। সকাল 9টার দিকে যাওয়া লাগলে রাত্রে 9টা-10টার দিকে বাসায় আসতাম। তো এই ফাঁকে কিভাবে আমি এই চাকরির জন্য বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন গুলো নেব? এটা আসলে একটা জটিল প্রবলেম, কারণ আপনি যে জবটা করেন এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা জব, সময় ম্যানেজ করাটা কঠিন। এবং যেহেতু সেলস এর কাজ, খুব প্রেসার, আপনি টাইমলি সব দিন বাসায় আসবেন এরকম কোনো গ্যারান্টি আসলে নাই। সো ইটস হার্ড। এখন এখানে আসলে ভাই একটা ডিসিশন মেক করার জায়গা আর কি। ডিসিশনটা কি, আপনি আসলে কোন জায়গাটাতে আপনার ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছেন। এন্ড অ্যাডিশনালি, এখনকার আপনার ফাইন্যান্সিয়াল ফ্যামিলি অবস্থা কি, আপনার এই ইচ্ছার সাথে কিছুটা অ্যালাইন করতেছে কিনা, অন্তত 80%। 80% মিনস যে আপনার কাছে দরকার 10 টাকা, আপনার কাছে 8 টাকা আছে, দেন আপনি হচ্ছে কেনার জন্য যাইতে পারেন। কিন্তু আপনার দরকার 10 টাকা, আপনার কাছে আছে কিছুই নাই, তাইলে কিন্তু আপনি আসলে কিনতে যাইতে পারবেন না কিছুই। তো ওই অবস্থাটা আসলে বুঝতে হবে আপনি কোন অবস্থায় এখন বর্তমানে আছেন। যদি আপনি অবস্থায় বা আপনার যদি ওভারঅল সিচুয়েশনটা এমন থাকে যে ভাই আই ক্যান টেক সাম রিস্ক অ্যান্ড আমি আসলে এই ফিল্ডে নিজের ক্যারিয়ারটা করতে চাই, তাহলে আপনি একটু সিরিয়াস ডিসিশন চিন্তা করেও দেখতে পারেন, আমার কাছে মনে হচ্ছে আর কি। বাট ইটস নট দ্য ফাইনাল পয়েন্ট যে যেটা আপনি করেই ফেলবেন বা করে ফেলেন। তার কারণ হচ্ছে সিচুয়েশন আপনার, আপনি হুট করে আমার কথা শুনে যদি করে ফেললেন, দেন তো বিপদে পড়ে যাবেন। তো ওই জন্য প্রথমে বলছি সিচুয়েশনটা বুঝতে হবে। এখন যদি সেটা পসিবল হয় তাহলে যেটা করবেন, এন্ড দেন আপনি ডাইহার্ড এই জায়গাটাতে ফোকাস করতে পারেন, দেন আপনি খুব দ্রুত আগে কিছু একটা জব ম্যান করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনার এখন ভাইয়া সেই সিচুয়েশন তো নাই, আমাকে তো আসলে এটা মেনটেন করতেই হবে, এন্ড দেন পাশাপাশি আমাকে আসলে আমি একটা জব খুঁজতে চাচ্ছিলাম,